কৃষক কার্ডে চাষির বৈশাখ রাঙালেন প্রধানমন্ত্রী। মিলবে সার বীজ সহ 10 সুবিধা। টাঙ্গাইলে কর্মসূচির উদ্বোধন। বিরোধী দলের কাঁধে চেপে বসেছে বিতাড়িত স্বৈরাচারের ভূত। হামু উপসর্গ নিয়ে আরও 9 শিশুর মৃত্যু, শনাক্ত 1000-এর বেশি। হাসপাতালে শয্যা না পেয়ে অসুস্থ সন্তান নিয়ে দিশেহারা অনেক অভিভাবক। জুনের মধ্যে দেয়া হবে হেলথ কার্ড। পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন এখন প্রতিদিনের চিত্র। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায়ও মিলছে না কাঙ্ক্ষিত তেল। জ্বালানি সংকটে আয় অর্ধেকে নেমেছে রাইড শেয়ার চালকদের। থামছেই না মব সংস্কৃতি, গুজবে বাড়ছে সহিংসতা। সরকারের কঠোর অবস্থানেও নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি। ঠেকাতে আইনের যথাযথ প্রয়োগ, সামাজিক সচেতনতার উপর জোর। এবং 2 দিন পর আবারও ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র বৈঠক। অবরোধে একটি জাহাজও হরমুজ অতিক্রম করেনি দাবি ওয়াশিংটনের। লেবানন ইসরায়েলের ইতিবাচক সংলাপ অনুষ্ঠিত। ভোরের সময়ের সঙ্গে আছি আমি অর্জিতা শেহসেন। কৃষক কার্ডে কিষাণের বৈশাখ রাঙালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাঙ্গাইলে কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে 22,000 কৃষক পেলেন আর্থিক প্রণোদনা। এছাড়া মিলবে সার, বীজ, ঋণ সহ 10 সুবিধা। পর্যায়ক্রমে 3.25 কোটি কৃষকের কাছে এই কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানান সরকার প্রধান। সেই সঙ্গে দেশবাসীর আস্থার মর্যাদা রক্ষার অঙ্গীকার করেন তারেক রহমান। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। নতুন বছরের নতুন রং, মাথায় যাদের কৃষকের মাথাল। টাঙ্গাইলে বাংলা নববর্ষের প্রথম দিনে উপহার হাতে সীমাহীন আনন্দে আত্মহারা কৃষক কিষাণী। স্বল্প ও ন্যায্য মূল্যে কৃষিপণ্য ক্রয়, কৃষি ঋণ প্রাপ্তিতে সহায়ক, সরকারি ভর্তুকি এবং প্রণোদনা সহ নানা সেবা প্রাপ্তির কৃষক কার্ড হাতে পেয়ে খুশি কৃষক কিষাণীরা। আপনি আমাদের সম্মান দিয়েছেন এবং কৃষক কার্ড আমাদের হাতে তুলে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারেক রহমান এমপি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে পৌঁছলে তাকে উচ্ছ্বাস আর ভালোবাসায় শুভেচ্ছা জানান কৃষক, স্থানীয় জনতা ও দলীয় নেতাকর্মীরা। এটি কৃষকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার এক নতুন সূর্যোদয়। এরপরে ডিজিটালি একযোগে 11টি উপজেলার 22,000 কৃষকের হাতে পৌঁছে দেন বহুল কাঙ্ক্ষিত কৃষক কার্ড। 15 জন কৃষকের হাতে সরাসরি কৃষক কার্ড ও একটি গাছের চারা তুলে দেন প্রধানমন্ত্রী। যারা আম গাছ পেয়েছে, জাম গাছ পেয়েছে, তাদেরকে আমি বলেছি আম যখন ধরবে, জাম যখন ধরবে আমি খাবো, আমাকে পাঠাবে। বক্তব্যের শুরুতে তিনি সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। কৃষকদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার পাশাপাশি কৃষি খাতকে সমৃদ্ধ করতে 5 বছরে পর্যায়ক্রমে 2,75,00,000 কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। 22,000 কৃষককে এই কৃষক কার্ডের সুবিধা আমরা এই মুহূর্তে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। 2,75,00,000 কৃষকের কাছে পর্যায়ক্রমিকভাবে আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমিকভাবে আমরা কৃষি কার্ড তাদের কাছে পৌঁছে দিব। কৃষক ও কিষাণীদের জন্য নিজের পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, শুধু কৃষিপণ্য উৎপাদনই নয়, তার ন্যায্য মূল্য প্রাপ্তিতে কৃষকদের পাশে থাকবে সরকার। আমাদের চেষ্টা থাকবে যে শুধু কৃষি পণ্য উৎপাদন করলেই হলো না, সেই সকল অঞ্চলে কিভাবে কৃষি পণ্যের সাথে সম্পর্কিত যে সকল কলকারখানা আছে সেগুলিও যাতে প্রতিষ্ঠিত করা যায়। একে একে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার প্রধান আবারও সাধারণ মানুষের সমর্থন প্রত্যাশা করেন। কৃষি বাঁচলে বাঁচবে দেশ, সমৃদ্ধিশালী হবে লাল সবুজের বাংলাদেশ। এই মন্ত্রকে সামনে রেখে ক্ষমতায় আসার মাত্র 2 মাসের মাথায় কৃষক কার্ড প্রদানের মাধ্যমে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আরও একটি ধাপ এগিয়ে গেল বর্তমান সরকার। কৃষক কার্ড বিতরণ শেষে টাঙ্গাইলে কৃষি মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আহমেদ সালেহিন, সময় সংবাদ, টাঙ্গাইল। বিরোধী দলের কাঁধে বিতাড়িত স্বৈরাচারের ভূত চেপে বসেছে। সরকারের জনমুখী কাজে বাধা দেওয়ার অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাওলানা ভাসানীর কবর জিয়ারতের পর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুধী সমাবেশে তিনি বলেন, সৈকারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের আরও একটি রিপোর্ট। কৃষক কার্ড কার্যক্রম উদ্বোধন শেষে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। এ সময় দোয়া মোনাজাত করেন তিনি।
পরে শহরের সন্তোষে শিক্ষার্থীদের অনুরোধে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই দেশের খেটে খাওয়া মানুষ। বক্তব্যে সরকারের জনমুখী কার্যক্রমের বিস্তারিত তুলে ধরে সরকার প্রধান বলেন, বিরোধী দলের উপর বিতাড়িত স্বৈরাচারের ভূত চেপে বসেছে। তারা সরকার ও দেশকে অস্থির করার পায়তারা করছে। স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের ভূত কিন্তু রয়ে গিয়েছে এই দেশে এখনো। আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারা স্বৈরাচারের ভূত কাদের উপরে আবার ধীরে ধীরে আসর করছে, কারা আবার দেশে অরাজকতা তৈরি করতে চাচ্ছে। জনসম্পৃক্ত যে সকল কর্মসূচি আছে, এই কর্মসূচিগুলো যাতে বাধাগ্রস্ত হতে না পারে। জুলাই সনদ দেরিতে সই করা দলগুলোকে নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী জানান, সরকার সই করা সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর। যারা নির্বাচনের পরে গিয়ে সই করলো, কিন্তু জুলাই আন্দোলনে যারা জুলাই সনদের জন্য তারা গলা ফাটায় ফেলে, তাদেরকে তো আমরা প্রশ্ন করতে পারি, এতই যদি তোমাদের দরদ হয় তো তোমরা প্রথমে কেন সই করলে না ভাই? অনুষ্ঠান করে যেই জুলাই সনদে সকল রাজনৈতিক দল সই করেছে, সেই জুলাই সনদ ইনশাআল্লাহ বিএনপি বাস্তবায়ন করবে। অরাজকতা তৈরি করে জামাত সহ বিরোধী দলের পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টার বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। যেখানে নির্বাচন উপনির্বাচন হয়েছে, সেখানে মানুষ শান্তিতে আছে, সেখানে পরিস্থিতি ঠান্ডা। কিন্তু পরিস্থিতি গরম কোথায়? বায়তুল মোকাররমে। যেখানে ঘটনা ঘটলো সেখানে কোনো খবর নাই, পরিস্থিতি গরম হচ্ছে বায়তুল মোকাররমে। কারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে, নিশ্চয়ই সেটি আপনাদের অজানা নয়। দেশ ও গণতন্ত্রের স্বার্থে সবাইকে সরকারের পাশে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আজকে এই প্রতিজ্ঞা নিয়ে আহমেদ সালেহীন, সময় সংবাদ, টাঙ্গাইল। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। 1433 বঙ্গাব্দ বরণে চারুকলার শোভাযাত্রায় ঢল নামে হাজারো মানুষের। ধর্ম বর্ণ নির্বিশেষে শেকড়ের টানে উৎসবে সামিল সব বয়সীরা। অন্ধকার হটিয়ে নবজাগরণের সঙ্গে বিশ্বশান্তির প্রত্যাশা ফুটে ওঠে প্রধান প্রধান মোটিফে। শাহিনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন রৌনক নিয়ন্তা। ঢাক ও বাদ্যযন্ত্রের ধ্বনিতেই মুখরিত চারপাশ। অপেক্ষার অবসানে হৃদয়ে বৈশাখী দোলা। চারুকলায় শোভাযাত্রায় হাজার বছরের সংস্কৃতির অনুষঙ্গ নিয়ে উৎসবে মাতোয়ারা বাঙালি। এবারে বৈশাখটা একদম উন্মুক্ত এবং খুবই এনজয় করতেছি। এখানে প্রতিবারই আসা চলে আমার, খুবই আনন্দ করছি আজকে। সুন্দর একটা উৎসব। নতুন বছরের প্রত্যাশা সবকিছু অনেক ভালো যাক, সবার দেশের মঙ্গল হোক। পোশাকে উৎসবের রং আর মনে অফুরন্ত আনন্দ। ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে সবাই এক কাতারে। শোভাযাত্রার এই আনন্দের সঙ্গে জড়িয়ে আছে শেকড়ের টান। এটার ফিলিংসটা বলার মতন, অনেক ভালো লাগে। I like Bangladesh people that very friendly, very sympathetic. যত হিংসা বিদ্বেষ সবকিছু কাটিয়ে আবার আমরা নতুন করে যেন সবকিছু ঠিকঠাক ভাবে চলতে পারি। অনেক ভালো লাগছে, আশা করি এই বছর এভাবে উদযাপন করতে পারবো। সবকিছু পেরিয়ে আমরা যে ফাইনালি একসাথে হতে পেরেছি, এটাই অনেক। প্রত্যাশা হচ্ছে নতুন বছরটাও যাতে ভালো যায়। নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান প্রতিবাদে চারুকলার শোভাযাত্রায় অংশ নেন সর্বস্তরের মানুষ। এবারের শোভাযাত্রায় রাখা হয় 5টি প্রধান মোটিভ। এর মধ্যে মোড়ক হলো আলোর আগমনে অন্ধকার দূর হওয়ার ইঙ্গিতবাহী। বাউলদের ওপর হামলার প্রেক্ষাপটে সঙ্গীতের মর্যাদা স্মরণ করিয়ে দেয় দোতারা। কাঠের হাতি লোকজ ঐতিহ্য, শক্তি আর আভিজাত্যের প্রতীক। আর ঘোড়া গ্রাম বাংলার সরল জীবন ও শৈশবের স্মৃতির স্মারক। আর পায়রা হলো সম্প্রীতি ও বৈশ্বিক শান্তির বার্তাবাহী। নিরাপত্তার চাদরে ঢাকাই আনন্দই বলে দেয় পয়লা বৈশাখ মানেই আমাদের প্রাণের মেলবন্ধন। নতুন বছরের এই রঙিন আমেজ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পয়লা বৈশাখ হয়ে উঠুক সম্প্রীতির উৎসব। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। রমনার বটমূলে বর্ষবরণে ছায়ানটের সুরেলা ও ভাব গভীর আয়োজনে যোগ দেন নানা বয়সী মানুষ। দুঃখ গ্লানি পেছনে ফেলে নব আশায় বৈশাখের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে প্রাণে প্রাণে। নির্ভয় ও শঙ্কাহীন জীবনযাপনের প্রত্যাশার কথা উঠে আসে ছায়ানট সভাপতির কণ্ঠে। এস.এম. সালাউদ্দিন ও মিজানুর রহমান মিন্টুর ছবিতে আরও জানাচ্ছেন উম্মে হানি।
বৈশাখের প্রথম প্রভাতে রমনার বটমূলে সুরের মূর্ছনা, ভৈরব রাগে বিমোহিত প্রকৃতি। 1433 বঙ্গাব্দ বরণের উচ্ছ্বাস হৃদয়ে হৃদয়ে। রবীন্দ্র ও নজরুলের গানে গানে শুরু হয় ছায়ানটের সঙ্গীত আয়োজন। বাঙালির নিজস্ব সুর আর বাণী হৃদয়কে যেমন গভীরভাবে ছুঁয়ে যায়, তেমনি ভাসিয়ে নেয় আবেগের স্রোতে। এবার রমনার বটমূলে পরিবেশিত হয় মোট 22টি গান। প্রায় 200 শিল্পীর সম্মিলিত পরিবেশনায় সুরেলা ও ভাবগভীর এই আয়োজন পায় ভিন্ন মাত্রা। কবিতার ছন্দে গানের কথায় উঠে আসে বাঙালির জীবন, সংস্কৃতি আর ঐতিহ্যের নানা অনুষঙ্গ, যা উৎসবকে করে তোলে আরো তাৎপর্যপূর্ণ। এই উৎসবের শক্তি বাঙালিকে আলোকিত করে এবং অনুপ্রাণিত করে শেকড় টানে ফেরত যেতে। তাই এই নতুন বছরে সবার প্রত্যাশা সকল অন্ধকারকে পেছনে ফেলে আলোকিত হবে বাংলাদেশ। গত বছর আমরা এসেছিলাম, এবারে আসলাম। সারা পৃথিবীকে শান্তির বার্তা দিতে চাই যে যুদ্ধ নয়, শান্তি চাই। নববর্ষ শুধু আমাদের জন্য একটা উদযাপন নয়, এটা একটা অনুভূতি। বাউলদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে শঙ্কামুক্ত জীবনযাপনের প্রত্যাশার কথা জানান ছায়ানট সভাপতি। আমরা যেন নির্ভয়ে গান গাইতে পারি, সংস্কৃতি সকল প্রকাশ যেন নির্বিঘ্ন। বৈশাখ বরণে ছায়ানটের আয়োজন শেষ হয় সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বিভিন্ন প্রান্তে বর্ণিল আয়োজনে উদযাপিত হয় বাংলা নববর্ষ 1433। সুরের মূর্ছনা ছড়িয়ে লোকসংস্কৃতির নানা অনুষঙ্গে উৎসবে মাতেন নগরবাসী। বর্ষবরণের বর্ণিল আয়োজনে যেন এক সুতোয় গেঁথেছে পুরা রাজধানীকে। সংস্কৃতি আর ঐতিহ্যের মেলবন্ধনে নেচে গিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয় নগর জুড়ে। শাহিন আলম ও সামদানি প্রত্যয়কে সঙ্গে নিয়ে উৎসবে সুরভিত ঢাকার খবর জানাচ্ছেন তাসনিয়া নিশাত মিম। শিল্পীদের সমবেত এই সুরের আবাহন আর ছন্দের নিবেদন নতুন বছরের আগমনী উপলক্ষে। পুরনোকে বিদায় আর নতুনকে বরণ, এই প্রত্যয়ে বাঙালি মেতেছে বৈশাখী উৎসবে। রাজধানীর বিভিন্ন প্রান্তে এমন বর্ণিল আয়োজনে স্বাগত জানানো হলো 1433 বঙ্গাব্দকে। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সুরের ধারা শিল্পীদের এই আয়োজন শুরু হয় ভোর থেকেই। এতে সঙ্গীত পরিবেশন করেন দেশের বিভিন্ন প্রান্তের হাজারো সংস্কৃতিকর্মী। উৎসবের রং গায়ে মাখতে এসব জায়গায় ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ। প্রতি বছরের ন্যায় এবারও আমাদের সুরের ধারাতে হাজার কণ্ঠের আয়োজন হয়েছে। জাগাও পথিকে ওষে ঘুমে অচেতন প্রতিপাদ্যে মঙ্গল শোভাযাত্রা বের করে বর্ষবরণ পর্ষদ। বাদ্যের তাল আর সুরের মূর্ছনায় মঙ্গল বারতা ছড়িয়ে সকালে ধানমন্ডি 27 থেকে বের হয় এই শোভাযাত্রা, প্রদক্ষিণ করে আশপাশের এলাকায়। আশা করছি আমরা সুন্দর একটা বাংলাদেশ পাবো। I think it's one of the part of unity of the people. ঐতিহ্যের আরেক স্থাপনা আহসান মঞ্জিলেও ছিল বর্ষবরণের আয়োজন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে দিনব্যাপী আনুষ্ঠানিকতায় যোগ দেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। সব কিছু ভুলে যে আগামী নতুন বর্ষটা যাতে সুন্দর উদ্দীপনায় আমরা কাজ করতে পারি, সেটার জন্যই আজকে এখানে আমরা একত্রিত হয়েছি। নগরের এ প্রান্ত থেকে ও প্রান্ত সবখানেই ছড়িয়ে গেছে একতার বার্তা, সম্মিলিত প্রত্যাশা নতুন বছর সবার জন্য শুভ হোক। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। অপরিশোধিত জ্বালানি তেলের অভাবে বন্ধ হয়ে গেল রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল পরিশোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি। পর্যাপ্ত ক্রুড না থাকায় 3টি ইউনিটের মধ্যে 2টি মঙ্গলবার দুপুর থেকে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এতে জ্বালানি তেলের ভোগান্তি আরও বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। ফেরদৌস লিপির প্রতিবেদন।
চট্টগ্রামের পতেঙ্গায় রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি এমনিতেই গত কয়েকদিন ধরে ক্রুড অয়েল সংকটে ভুগছিল। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় ক্রুড অয়েল মজুদ শেষ হয়ে আসছিল চলতি মাসের প্রথম থেকে। এমনকি 5 এপ্রিল থেকে সেটি চালু রাখা হয় বিকল্প ব্যবস্থায়। শেষ পর্যন্ত মঙ্গলবার দুপুরে বন্ধ হয়ে যায় পেট্রোল, অকটেন, ডিজেল সহ গুরুত্বপূর্ণ জ্বালানি উৎপাদন জোন 1 এবং 2 ইউনিট। অপরিশোধিত তেলের অভাবে ইস্টার্ন রিফাইনারি আজকে থেকে বন্ধ হয়েছে। পেট্রোল, ডিজেল, অকটেন, কেরোসিন এই সমস্ত তৈরি হয়, ওই ইউনিটটা এখন বন্ধ। ক্রুড অয়েলবাহী একটি জাহাজ সৌদি আরবে আটকা পড়ায় মূলত এই সংকটের সূত্রপাত। শুধুমাত্র বিটুমিন প্রোডাকশনটা চালু আছে, অকটেন, পেট্রোল, ডিজেল এই প্রোডাক্টগুলোর যে শর্টেজ হবে এইটার কারণে বাড়তি ফিনিশড প্রোডাক্ট বিপিসি এনে বাইরে থেকে ফিনিশড প্রোডাক্ট হিসেবে এনে এটা মেকআপ দেওয়ার চেষ্টা করতেছে। 18 এপ্রিল সৌদি আরব থেকে 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল বাংলাদেশের জন্য জাহাজে লোড হওয়ার কথা রয়েছে, যা 5 মে ইস্টার্ন রিফাইনারিতে আনলোড করা হবে। এই দুটা জাহাজের পার্সেল যদি আমরা রিয়ালকে দিতে পারি, দেশের বর্তমান জ্বালানি যে সংকট আমাদের চোখে পড়ছে তার বড় অংশ এটা লাঘব হবে বলে আমি মনে করি। দুপুর 3:30টার পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শওকত আলী ইস্টার্ন রিফাইনারিতে প্রবেশ করেন। সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান করেন তিনি। বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে বের হয়ে যান প্রায় ঘণ্টাখানেক পর। ইস্টার্ন রিফাইনারিতে ক্রুড অয়েল মজুদের ক্ষমতা 1.5 লাখ টন, আর পরিশোধনের পর তা রাখা যায় 2.5 লাখ টন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। জ্বালানি সংকটে আয় অর্ধেকে নেমেছে রাজধানীর রাইড শেয়ার চালকদের। তাদের দাবি, পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায়ও মিলছে না তেল। তবে পাম্প মালিকদের দাবি, তেল নিয়ে বাড়তি দামে বাইরে বিক্রি করছেন অনেক রাইড চালক। পাম্প মালিক আর রাইড শেয়ার চালকদের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে বাড়তি ভাড়া মিটিয়ে ক্লান্ত যাত্রীরা। নাইম হাসানের রিপোর্ট। একজন না একজন যে কোনোভাবে ধরা খাইছে, খায়া তারপরে এই লাইনে নামছে। ইচ্ছা করে কেউ কাজ করে না। রাইড শেয়ার করতে তো রোদ্রে কালো হয়ে গেছে। সকাল গড়িয়ে দুপুর, পাম্প থেকে তেল নিতে অপেক্ষা শেষ হয় না রাইড শেয়ার চালক মহিদুলের। করোনা মহামারীতে ব্যবসা হারিয়ে স্ত্রী ও 3 সন্তানের সংসার চলত এই মোটর সাইকেলে। কিন্তু সাম্প্রতিক জ্বালানি সরবরাহে অচলাবস্থা জীবনের নতুন বাঁকে ফেলেছে তাকে। কোনো রকম আর কি ওই খরচ মরচ বাদ দিয়া, কোনো সময় 500 টাকা, কোনো সময় 700 টাকা, এই আর কি খরচ মরচ বাদ দিয়া, এই তেমন তো হয় না। জ্বালানি সংকটে বাকি রাইড শেয়ার চালকদের গল্পটাও মহিদুলের মতোই। আয় কমেছে অর্ধেক। বাড়তি আয়ের আশায় অ্যাপস ছেড়ে খেপে মারছেন ভাড়া। অনেকেই ভাবছেন পেশা বদলের। আগে মারছি আপনার 2025 আর এখন 1000-1200 এর বেশি মারা যায় না। 500 টাকা নিতে যা 4 ঘন্টা 5 ঘন্টা সময় চলে যায়, যার কারণে সারাদিনে ভাড়া মারা হয় না। সারাদিনে সর্বোচ্চ 500 টাকা ভাড়া মারলে ওটা দিয়ে তো আর সংসার চলে না। রোদ্রের ভিতরে দাঁড়ায় থাকতে হয়, শরীর তো এমনি ক্লান্ত হয়ে যায়, তারপরে গাড়ি চালিয়ে তার মন চায় না। মিলিয়ে আমরা হলো 5 জন, তো 5 জন তো আমার এটি দিয়ে চলতেছে, এটা তো ছাড়া তার আমার উপায় নাই। তবে পাম্প মালিকরা বলছেন, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল নিয়ে বাড়তি দামে বিক্রি করছেন কিছু অসাধু রাইড শেয়ার চালক। যে কাস্টমার আমাদের তেল নিত দৈনিক 300 টাকা 500 টাকার, ওই কাস্টমাররা আমার তেল দিতে হয় এখন পার ডে 2-2.5 হাজার টাকা। তারা এই তেল নিয়ে মানে বোতলজাত করে। আগে যার 14 লিটার 15 লিটার লাগতো, উনি এখন হয়তো বাড়িয়ে 30 লিটার নিচ্ছেন। একটা গাড়ি তেল নেওয়ার পরে আবার ওই লাইনে গিয়া আধা ঘন্টা দাঁড়ায় 1 ঘন্টা দাঁড়ায় আবার তেল নিচ্ছে। পাম্প মালিক আর রাইড শেয়ার চালকদের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে বাড়তি ভাড়া মিটিয়ে ক্লান্ত যাত্রীরা। উবার যারা পরিচালনা করে প্লাস যারা মনে করেন কন্টাকে গাড়ি চালায়, তারা ম্যাক্সিমামই তেল ডাবল নিচ্ছে। ডাবল নিয়ে এরা তেল বাইরে খোলা বাজারে বিক্রি করতেছে। কম্পারেটিভলি আগের চাইতে কিছুটা অ্যাপসও বেশি যাচ্ছে, আর এমনিতে রেগুলার বেসিস যেটা ওটাতেও একটু কিছুটা ইম্প্যাক্ট পড়েছে। আগে যেটা 200 টাকা ছিল এখন 250 টাকা নিচ্ছে। আপডাউন আমার কাছে 500 টাকা নিচ্ছে, যেটা আমি আগে 400 টাকা 380 টাকা এরকম আপডাউন করতাম। কয়েক হাজার কিলোমিটার দূরের 3টি দেশের যুদ্ধের আগুনে পুড়ছে আমদানিকৃত জ্বালানি নির্ভর রাষ্ট্র বাংলাদেশ। একদিকে জ্বালানি সংকট যেমন রাইড শেয়ার চালকদের পেটে লাথি মেরেছে, অন্যদিকে সাধারণ যাত্রীদের পকেট থেকে অতিরিক্ত ভাড়া কাটছে। অচিরেই এই যুদ্ধ বন্ধ না হলে জ্বালানি সংকটের আগুনে পুড়তে হবে বাংলাদেশ সহ গোটা বিশ্বের সাধারণ মানুষকে। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। যাত্রাবাড়িতে কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত মা ভাই বোন। বাড়ির নির্মাণ কাজের পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে ঠিকাদারের হামলা, অভিযুক্ত গ্রেফতার।
কমছে না হামের প্রকোপ। হাম ও উপসর্গ নিয়ে একদিনে আরও 9 শিশুর মৃত্যু হয়েছে, শনাক্ত 1000-এর বেশি। রোগীর সংখ্যা বাড়ায় বিভিন্ন হাসপাতালে ঘুরেও বেড না পেয়ে অসুস্থ সন্তানকে নিয়ে দিকবিদিক ছুটছেন অভিভাবকরা। সপ্তাহখানেক হামের সঙ্গে লড়াই করে কেবল উঠে বসতে শুরু করেছে 14 মাসে রাইয়ান। তবে চোখে মুখে এখনও ক্লান্তির ছাপ, ফুসকুড়ি শুকিয়ে দাগ হয়ে আছে সারা শরীরে। সন্তানের জ্বর আর নানা উপসর্গে যেন উৎকণ্ঠা কাটছে না রাইয়ানের মায়ের। প্রথমে জ্বর আসছিল, জ্বরের পর দেখি ছোট ছোট জানি কি হয়েছে, পটুয়াখালী হাসপাতালে ভর্তি রাখছে কতদিন, তারপরে আর নয় না এই যে ভর্তি করলাম। রোগীর সংখ্যা বাড়তে থাকায় মহাখালী ডিএনসিসি হাসপাতালের শিশু ওয়ার্ডে এখন তিল ধারণের ঠাঁই নেই। সম্প্রসারণ করা হয়েছে ওয়ার্ডটি। বিভিন্ন হাসপাতালে ঘুরেও বেড না পেয়ে অনেকেই অসুস্থ সন্তানকে নিয়ে ছুটতে হয়েছে দিক বেদিক। 8টা হসপিটালে গেছে, কোনো হসপিটালে সিট নাই। মহাখালী ওখানে ভর্তি রাখে না হাম দেখে। তো বড় হসপিটালের মধ্যে প্রায় 150+ শিশু আছে, ডাক্তার দেখেন কয়জন আছে? মাত্র 2 জন। চিকিৎসায় সুস্থের সংখ্যা বেশি হলেও হাসপাতালের বেডে সন্তানকে নিয়ে এখনো চরম উৎকণ্ঠায় অভিভাবকরা। ঠান্ডা, জ্বর, কাশি, পাতলা পায়খানা, হাম উঠছে। অনেক রোগী ছেড়ে দিচ্ছিল হাম দেখা দিলেই, বলতেছিল এখানে এর ভালো চিকিৎসা নেই। চিকিৎসকরা বলছেন ফুসকুড়ি বা হামের উপসর্গ দেখা দিলে অপেক্ষা নয়, সচেতন হতে হবে। জ্বর হওয়ার সঙ্গে সঙ্গেই নিতে হবে চিকিৎসকের পরামর্শ। মা বাবারা বা অভিভাবকরা যে কোনো বাচ্চাদের ঠান্ডা, জ্বর, কাশি এগুলোতে অবশ্যই কনসার্ন হবেন এবং খেয়াল করবেন কোনো র্যাশ আসে কিনা এবং চেষ্টা করবেন এই বাচ্চাগুলোকে একটু আইসোলেটেড রাখতে। গত 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 9 শিশুর, আক্রান্ত হয়েছে 1105 জন। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। জুনের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। নরসিংদীতে নববর্ষের অনুষ্ঠানে তিনি আরও জানান, স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়নে বাজেটে বরাদ্দ বাড়ানো হবে। ফার্মার্স কার্ড দেওয়া শুরু হয়েছে, জুন মাসের ভিতরে আমরা হেলথ কার্ডও দিব ইনশাল্লাহ। আমরা তো অনেক প্রত্যাশা জাতীয় 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মাফ করেছি, আরও সুযোগ সুবিধা আমরা বৃদ্ধি করব। আমরা দুস্থদের জন্য টাকা বরাদ্দ করতেছি, টিয়ার কাবিকার কাজ শুরু করতেছি, প্রত্যেকটা সাইডে নদী খননের স্কিম নিচ্ছি, খাল খননের স্কিম নিচ্ছি। সামগ্রিকভাবে স্বাস্থ্য খাতে একটা ব্যাপক উন্নয়নের জন্য আমরা আগামী অর্থ বছরে বাজেটও বৃদ্ধি করবো ইনশাল্লাহ। কাজকর্মের গতিও আমাদের বেড়ে যাবে। থামছেই না মব সংস্কৃতি। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর মব বন্ধে কঠোর অবস্থানের কথা জানালেও নিয়ন্ত্রণে আসেনি মব সন্ত্রাস। বিশ্লেষকরা মনে করেন, বিগত সময়ের মব অপরাধের বিচার না হওয়া, উগ্রবাদে আশকারা সহ নানা কারণে এখনও মাথাচাড়া দিচ্ছে সংঘবদ্ধ এই অপরাধ। সেক্ষেত্রে মব রুখতে আইনের কঠোর প্রয়োগ, গুজব প্রতিরোধ, সামাজিক আন্দোলন ও নাগরিক সচেতনতার উপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা। ফারুক ভুইয়া, রবিনের রিপোর্ট। বাংলাদেশে কোনো রকমের মব কালচার আর থাকবে না। আমরা রিয়েক্ট করব খুব কঠোরভাবে। দেশে কোনো মব কালচার থাকবে না। রাজনৈতিক সরকারের ক্ষমতায়ন, মন্ত্রীদের প্রতিশ্রুতি, আইনসভায় দাঁড়িয়ে শক্ত ঘোষণার পর জনমনে আশা জেগেছিল অন্তর্বর্তী সরকারের সময় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া মব সংস্কৃতি থেকে হয়তো নিষ্কৃতি মিলবে এবার। কিন্তু বাস্তবতা যে এখনো ভিন্ন, তার বড় উদাহরণ কুষ্টিয়ায় সংঘবদ্ধভাবে মাজারে হামলা চালিয়ে পীর হত্যা, শাহবাগে মারধর সহ সাম্প্রতিক কিছু ঘটনা। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্যমতে চলতি বছরের প্রথম 3 মাসে গণপিটুনি ও মব সহিংসতার অন্তত 88টি ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারান প্রায় অর্ধশত মানুষ, আহত হয়েছেন 80 জন, যার মধ্যে গত মাসে 25টি মব সহিংসতার ঘটনায় নিহত হন 13 জন। ফলে প্রশ্ন উঠছে, আবারও কি মাথাচাড়া দিয়ে উঠছে মব সংস্কৃতি, কিংবা কেনই বা রাশ টানা যাচ্ছে না সংঘবদ্ধ এই অপরাধের? সরকার কথা বললেও বাস্তবে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই যে পদক্ষেপের কারণে এটা একেবারেই বন্ধ হয়ে আসবে। আরেকটা জিনিসও সত্য, কিছু গোষ্ঠী আছে, ধর্মীয় গোষ্ঠী আছে, কিছু ছোট ছোট রাজনৈতিক গোষ্ঠী আছে, কিছু সমাজের দুষ্কৃতিকারী আছে, যারা এই মব সন্ত্রাসকে কাজে লাগিয়ে ব্যক্তিগত চাহিদাগুলি পূরণ করছে। অন্তর্বর্তীকালে সরকার থেকে এটা শুরু হয়েছে, তারা কোনো কঠোর ব্যবস্থা নিতে পারেনি। রাজনৈতিক উদ্দেশ্য থাকাটাও বিচিত্র নয়। এখানে উগ্রবাদটা কিছুটা মাথাচাড়া দিয়ে উঠেছে। আমরা লক্ষণ সমূহ দেখছি যে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টির
একটা পায়তারাও চলছে। মানবাধিকার কর্মী ও অপরাধ বিশ্লেষকরা মনে করেন মব সংস্কৃতি রুখতে প্রয়োজন আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান আর অপরাধীদের বিচার নিশ্চিত করা। একই সঙ্গে কেবল সরকার নয়, নাগরিকদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। এখানে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। যে কোনো অ্যাডভান্স ইন্টেলিজেন্স সেটা একদম প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর নগর সব জায়গায় এই ইনফরমেশনগুলো পেতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী যারা সদস্য আছে আর জনপ্রতিনিধি আছে বিভিন্ন পর্যায়ে, সকলকে কোঅপারেট করতে হবে। মব যে পর্যায়ে এসছে, এই পর্যায়ে মবকে নিয়ন্ত্রণ করতে হলে, নির্মূল করতে হলে সরকারের পাশাপাশি জনগণকেও যুক্ত হতে হবে। একটা গোষ্ঠী কায়েমি স্বার্থ রক্ষার জন্য তারা কি করছে, সাধারণ মানুষকে উস্কাই দিচ্ছে। ফলে এই জায়গায় সতর্ক না হলে সাধারণ মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন অনুযায়ী গত বছর মব সহিংসতায় দেশে প্রাণ হারান 198 জন। এর আগের বছর 2024 সালে 128 জন নিহত হন মব সহিংসতায়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মঞ্জুর আলমের বাসায় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর বৈঠক ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। মঙ্গলবার বিকেলে নগরীর কাটরোলের বাসা থেকে বের হয়ে ছাত্র জনতার তোপের মুখে পড়েন হাসনাত। গুঞ্জন আছে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপির প্রার্থী হয়ে মেয়র পদে লড়তে পারেন এম মঞ্জুর আলম। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মঞ্জুর আলমের বাসায় এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তাদের বৈঠক হচ্ছে এমন খবরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয় উত্তেজনা। মঙ্গলবার দুপুরে নগরীর কাট্রলি এলাকায় মঞ্জুর আলমের বাসভবনের সামনে অবস্থান নেয় ছাত্র জনতা, দেন নানা স্লোগান। তাদের তোপের মুখে পড়েন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ আসার কথা এসে প্রোগ্রাম করে চলে গেছে, এবং কি একটা নিউজ, এটা কোনো রাজনৈতিক সাক্ষাৎকার না, এমনি প্রাইভেট সাক্ষাৎকার এই ধরনের আমাকে কথা বললো। এর একটু পরে আমাকে আবার উনি নিজ থেকে ফোন দিয়ে আবার মানে বিষয়টা শিওর থেকে আবার ইনশিওর করতেছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে বিকেলে নিজ গাড়িতে মঞ্জুর আলমের বাসা ত্যাগ করেন হাসনাত আব্দুল্লাহ। দিন শেষে আমাদের অনেক মতপার্থক্য থাকবে রাজনীতিতে, এটা রাজনৈতিক গণতন্ত্রের সৌন্দর্য। আবার একই সাথে সাথে আমাদের এই বেসিক রাজনৈতিক মতপার্থক্যের বাইরে গিয়েও আমাদের একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকবে। আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে এনসিপির প্রার্থী হয়ে মেয়র পদে মঞ্জুর আলম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এমন গুঞ্জন রয়েছে রাজনৈতিক অঙ্গনে। এর আগে গত রমজানে চট্টগ্রামে এনসিপির ইফতার মাহফিলে এম মঞ্জুর আলমের ছবি সম্বলিত পানির বোতল নিয়ে গুঞ্জন তৈরি হয়েছিল চট্টগ্রামে। এম মঞ্জুর আলম 2010 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে মেয়র নির্বাচিত হন। সময় সংবাদ, চট্টগ্রাম। ভোরের সময় আরও থাকছে। গবাদি পশুর পরিচর্যায় বাড়তি খরচ, লোকসানের শঙ্কায় নাটোরের খামারিরা। কোরবানির ঈদে এবারও ভারত থেকে গরু আসার সম্ভাবনা নেই, ভালো দাম পাওয়ার আশ্বাস প্রাণী সম্পদের। কাকি মাফ করে দিয়েন, গভীর রাতে ঘরে ঢুকে কথা বলেই মা ও 3 সন্তানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে বাড়ির ঠিকাদার। নিহত হন কলেজ ছাত্রী দিয়া। গুরুতর আহত তার মা ও ভাই বোন হাসপাতালে চিকিৎসাধীন। যাত্রাবাড়ির এই ঘটনায় অভিযুক্ত মুসাকে চাপাতি সহ গ্রেফতার করেছে পুলিশ। পহেলা বৈশাখ ঘিরে ছিল নানা পরিকল্পনা। নাবু ভবনের 8ম তলায় এই ঘরটি থাকার কথা ছিল উচ্ছ্বাসে ভরপুর, কিন্তু সোমবার গভীর রাতে ওই ভবনের রাজমিস্ত্রি মুসা বাসায় ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে নাবুর স্ত্রী ও তার 3 সন্তানকে। ভাগ্যক্রমে অক্ষত ছিল 5 বছরের ছেলে। কেয়ারটেকার জানান, হাসপাতালে ভর্তি থাকায় বাসায় ছিলেন না গৃহকর্তা নাবু। আহতদের হাসপাতালে নেয়ার পর শেখ বোরহানউদ্দিন কলেজের শিক্ষার্থী দিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় আহতদের। সে সময় 5 বছরের মেহমেদ ঘাতক মুসাকে দেখিয়ে দেয় যে নিজেও চিকিৎসা নিতে গিয়েছিল ঢাকা মেডিকেলে। তখন তাকে ধরে পুলিশে সোপর্দ করে পরিবারের গাড়ি চালক বিল্লাল। আহত 3 জন বর্তমানে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মুসা বলে যে কাকি আমাকে মাফ করে দিন, মাফ করে দিয়েন বলি মনে হয় যে চাপাটি দিয়ে কোবানি শুরু করছে। যিনি কোবাইছে উনি আবার দেখি যে চিকিৎসা নিয়ে বাইরে যাওয়া ধরছে, তা ওনাকে আবার আমি আটকেছি পুলিশ দিয়া। রনি মামা বাসায় আসো, করে বললাম কে বলে বাসায় মুসা ঢুকে
আম্মুরে মারামারি করতেছে। এ ঘটনায় যাত্রাবাড়ি থানায় মামলা করেন নিহতের চাচা। স্বজনরা জানান, দুদিন আগেই নির্মাণ কাজের পাওনা টাকা চেয়েছিল হত্যাকারী মুসা। ধারণা করতেছি যে হয়তোবা ডাকাতি বা অন্য কোনো ঝগড়া বিবাদের, কিন্তু এটা মর্মান্তিক। 3 লাখ টাকা সে পাবে কাজের বাবদ। ভাবির কাছ থেকে নাকি বলে টাকা চাইছে, ভাবি বলছে যে আমি 1 সপ্তাহ পর দিয়ে দিব। সে ঘটনাটা 2 দিন আগের ঘটনা, তো 1 সপ্তাহ তো এখনো যায়নি। অভিযুক্তের বাসা থেকে হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার করেছে পুলিশ। বর্তমান তাকে বিজ্ঞভাবে শপথ করেছি, আমরা তাকে রিমান্ডে নেব। রিমান্ডে নিয়ে আসলে আরও কোনো কারণ আছে কিনা, তার মোটিভ কী ছিল, আমরা সবগুলো ইনশাআল্লাহ এটা বের করবো। ময়নাতদন্ত শেষে নিহত দিয়ার মরদেহ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। জ্বালানির অভাবে বন্ধ পাবনার যমুনা নদী পাড়ের স্পিডবোট ঘাট, চলছে না দ্রুত গতির নৌযান। এতে বেকার দিন কাটাচ্ছেন বোট চালক ও শ্রমিকরা। প্রতিদিন জ্বালানি হিসেবে পেট্রোলের প্রয়োজন হয় অন্তত 1000 লিটার, কিন্তু বর্তমানে সরবরাহ প্রায় শূন্য। দ্রুত সংকট নিরসনের দাবি সংশ্লিষ্টদের। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। যাত্রীর অপেক্ষায় নয়, নদী পারে বাঁধা স্পিডবোটগুলো জ্বালানির অভাবে চলছে না। এক সময় যেখানে ছিল চালক ও যাত্রীদের হাঁকডাক, সেখানে এখন শুধুই নিস্তব্ধতা। এটি পাবনার কাজিরহাট এলাকায় যমুনা নদী পাড়ের স্পিডবোট ঘাটের চিত্র। পাবনা ঢাকা যাতায়াতের সহজ পথ কাজিরহাট আরিচা নৌপথ, যেখানে 15 থেকে 20 মিনিটের মধ্যেই যমুনা নদী পাড়ি দিয়ে 3.5 ঘন্টায় পাবনা থেকে রাজধানী ঢাকায় যাতায়াত করা যায়। কিন্তু জ্বালানি তেলের সংকটের কারণে ঘাটে নোঙর করে আছে অধিকাংশ দ্রুতগতির নৌযান। কর্মহীন হয়ে পড়েছেন এ পেশার সঙ্গে সংশ্লিষ্টরা। টিকিট নিয়েছি, কিন্তু এখন কখন বোট ছাড়বে সবকিছু অনিশ্চয়তার মধ্যে ভুগতেছি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, স্পিড বোট পাওয়া যায় না, স্পিড বোট সময় মতো ছাড়ে না। এদেরকে জিজ্ঞেস করলে আসলে তেল সংকটের কথা বলে। কাউন্টার থেকে বললো যে টিকিট নাই, তেল নাই, নাকি বন্ধ করে দিয়েছে। এখন বাচ্চাকে নিয়ে যাব ঢাকা, বাচ্চাকে ডক্টর দেখাইতে হবে। তেল মেনে বোট নিয়ে যাইতে পারি না। আগে মারতাম 3 টিপ 4 টিপ, এখন 1 টিপই মারতে পারি না। পাম্প মালিকরা আমাদের কোনো রকমও হেল্প করে না। স্যার 3 দিন 4 দিন পর পর আসে তেল দেয়, আমরা ওই তেলেই 3-4 দিন চালাই। ইতিমধ্যে প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ইউএনও। বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন জেলা প্রশাসক। যে পরিমাণ তেল তারা বরাদ্দ পায়, তাদের এটা সংকটের কারণে সব তেল সরবরাহ করতে তাদের সমস্যার সম্মুখীন হয়। বরাদ্দর পরিমাণ বৃদ্ধি করলে এই সমস্যার সংকট হয়তো কেটে যাবে। আমরা চিঠি পাঠানোর ব্যবস্থা করছি। ঘাটের অর্ধশতাধিক স্পিডবোটে প্রতিদিন জ্বালানি হিসাবে পেট্রোলের প্রয়োজন হয় অন্তত 1000 লিটার। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। দেশে মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ডের মাধ্যমে হালখাতা খুললেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। মোহাম্মদ আলী মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন দেশের বিভিন্ন স্থানে ভার্চুয়ালি সম্প্রচার করা হয়। এতে কৃষক কৃষানীদের সঙ্গে অংশ নেন মন্ত্রী ও সংসদ সদস্যরা। দেশে মাদক নির্মূলে খুব শীঘ্রই বিশেষ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার দুপুরে কক্সবাজারের টেকনাফে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনলাইন জুয়ার বিস্তার বর্তমানে একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এ সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মাদক একটা বিশাল সমস্যা, আপনারা সবাই সামাজিক সচেতনতা শুরু করেন, আইন শৃঙ্খলা বাহিনী তার নির্ধারিত কাজ করবে। ইনশাআল্লাহ বাংলাদেশ যাতে মাদক মুক্ত হয় সেজন্য আমরা অতি শিগগির এই বিষয়ে অভিযান পরিচালনা করব। বগুড়া শিবগঞ্জ পৌরসভার 3টি ওয়ার্ডের 3147 জন চাষির মাঝে বিতরণ করা হয় কৃষক কার্ড। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, কৃষক কার্ডের মাধ্যমে হালখাতা খুললেন প্রধানমন্ত্রী। বগুড়াকে অন্যতম শিক্ষানগরী হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান মন্ত্রী। কৃষকের জন্য এই নববর্ষ 1433 সালে নতুন হালখাতা খুললেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। মৌলভীবাজারের জুড়িতে 819 জন ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের চাষির মাঝে বিতরণ করা হয় কৃষক কার্ড। অনুষ্ঠানে অংশ নিয়ে শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, চাষিদের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে কৃষক কার্ড। কৃষকদেরকে যদি সাবসিডি দিতে হয় সেখানে আমরা দেব ইনশাল্লাহ। তারপরেও আমরা প্রমাণ করতে চাই যে এই মৌলভীবাজার এই জুড়িতে
যেন কৃষি বিপ্লব হয়। ঝিনাইদহের শৈলকুপায় পহেলা বৈশাখের র্যালিতে অংশ নেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। যুদ্ধের দামামা বন্ধ সহ জরাজীর্ণতা ভুলে সুন্দর আগামী দিনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সমস্ত জরাজীর্ণতা ভুলে ধুয়ে মুছে যে আগামী দিন আমাদের জন্য সুন্দর হোক, শুভ হোক, সারা পৃথিবী থেকে যুদ্ধের দামামা বন্ধ হোক, এই প্রত্যাশা করছি। জনগণের কল্যাণে কৃষি ঋণ মওকুফ, দুস্থদের জন্য বরাদ্দ, টিআর কাবিখা ও খাল খনন সহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। বিসিকে নিবন্ধিত উদ্যোক্তাদের জন্য ৩০০ কোটি টাকা ঋণের ব্যবস্থা করেছে সরকার। সেই ঋণ ৩,০০০ কোটিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। বাংলা একাডেমি প্রাঙ্গণে বিসিক এবং বাংলা একাডেমির বৈশাখ মেলায় এ কথা বলেন শিল্পমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। তিনি বলেন, এবার রাজধানীবাসী বাঁধ ভাঙা উল্লাসে পহেলা বৈশাখ উদযাপন করেছেন। পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার প্রতীক। আমরা বিসিকের যত শিল্প উদ্যোক্তা আছেন তাদের জন্য ৩০০ কোটি টাকার একটা রিভলভিং ঋণের ব্যবস্থা করেছি। আমাদের ইচ্ছা আছে সেই ৩০০ কোটি টাকার ঋণটিকে অদূর ভবিষ্যতেই আমরা ২,০০০ কোটি টাকায় নিয়ে যাব। আপনারা জেনে খুশি হবেন, বাংলাদেশের বহু শিল্প, বহু ব্যবসা ঠিকমতো ঋণ ফেরত দিতে পারে না বিভিন্ন কারণে, তাদের নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে। কিন্তু এই ক্ষুদ্র ব্যবসায়ীরা শতভাগ ঋণ ফেরত দেয়, শতভাগ। বগুড়ায় ফতে আলী ব্রিজ পুনর্নির্মাণ প্রকল্পের মেয়াদ ২ দফা বৃদ্ধি করার পরও পেরিয়ে গেছে আরও ১০ মাস। তবে এখনও বাকি রেলিং সহ অবকাঠামোর বড় একটি অংশের নির্মাণ। এতে বাড়ছে জনভোগান্তি, ঘটছে প্রাণহানি সহ ছোট বড় দুর্ঘটনা। সেতুর বাকি থাকা কাজ চলতি জুনের মধ্যে শেষ করার আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। সেতুর নির্মাণ কাজ শেষ করার প্রস্তাবিত সময়সীমা দ্বিতীয় দফা শেষ হয়েছে ১০ মাস আগে, তবে এখনো শেষ হয়নি পুরো কাজ। ২০১৮ সালে পরিত্যক্ত ঘোষণার পর করতোয়া নদীর উপর বগুড়া শহরে গুরুত্বপূর্ণ ফতে আলী সেতুর পুনর্নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মাহফুজ খান লিমিটেড। সড়ক ও জনপথ বিভাগের রংপুর জোনের অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পটির নির্মাণ কাজ প্রথম দফায় শুরু হয় ২০২২ সালের সেপ্টেম্বরে। কার্যাদেশ অনুযায়ী ২০২৪ সালের মে মাসে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল, তবে পুরো প্রকল্প শেষ না হওয়ায় মেয়াদ প্রথম দফায় ২০২৫ সালের জানুয়ারি ও পরে জুন পর্যন্ত বাড়ানো হয়। সেই সময়সীমা পার হলেও এখনো অসম্পূর্ণ সেতুর রেলিং সহ অবকাঠামোর বড় একটি অংশের নির্মাণ কাজ। এতে বাড়ছে জনভোগান্তি, ঘটছে প্রাণহানি সহ ছোট বড় দুর্ঘটনা। মেলা দিন আগে থেকে কাজ করিচ্ছে, কিন্তু কাম তো এখনো শেষ হয়নি, আরো কাম অনেক বাকি আছে। এই কামগুলো তাড়াতাড়ি হলে মানুষের জন্য আরো সুবিধা হয়। কিছুদিন আগে একটা ফকির পরে মরে গেছে, এখান থেকে ফকির বসে পরে মরে গেছে, তারপর বাস দিয়েছে, সেই বাস দেওয়া হয়। এখানে সারাক্ষণেই বগুড়া শহরের লোক বাইরে যায়, বাইরে থেকে আবার এখানে আসে, এবং বগুড়া একটা মূল কেন্দ্রবিন্দু, যার কারণে এখানে এই ব্রিজের দ্রুত কাজগুলো নিষ্পন্ন করা উচিত। বাঁশের ঘেরা দেওয়া আছে, এত নিরাপত্তা নেই, তাই না কি? এই জন্য জরুরি ভিত্তিতে কাজটা কমপ্লিট হওয়ার কথা। সড়ক ও জনপথ বিভাগ বলছে প্রকল্পের অগ্রগতি প্রায় 87%। সড়ক ও জনপথ বিভাগ বলছে প্রকল্পের অগ্রগতি প্রায় 87%। আগামী জুনে শেষ হবে পুরো প্রকল্প। এই পর্যন্ত আর্থিক অগ্রগতি হচ্ছে মাত্র 56%, ভৌত অগ্রগতি হচ্ছে 87%। আশা করি যে কাজগুলো আছে এখন সৌন্দর্যবর্ধন বা এইসব কাজগুলো বাকি আছে, এই কাজগুলো আমাদের আশা করি আমরা 2 মাসের মধ্যে শেষ করতে পারবো। 69 মিটার দৈর্ঘ্যের ফতে আলী সেতুর পুনর্নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 19 কোটি 83 লাখ টাকা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। ব্রিটিশ আমলে নদী পথে চলত ট্রেন। যমুনা ব্রহ্মপুত্রে নাব্য সংকটের কারণে বন্ধ হয় উত্তরের 16 জেলার মানুষ আর পণ্য পরিবহনের এই রুট। এরপর ফেরি চলাচলের নামে 150 কোটি টাকা জলে ঢালে আওয়ামী লীগ সরকার। এবার বিএনপি সরকারের দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের ঘোষণায় আশার সঞ্চার হয়েছে উত্তরের জনপদে। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সোহেল রানা। যমুনা ব্রহ্মপুত্র নদের বুকে ফেরিতে পারাপার হতো যানবাহন। যমুনা সেতু নির্মাণের আগে রাজধানী ঢাকা, সিলেট, ময়মনসিংহ অঞ্চলের সঙ্গে উত্তরের 16 জেলার মানুষ ও মালামাল পারাপারের সেই যুগ বাসি হয়েছে অনেক আগে।
নাব্য সংকটের কারণ দেখিয়ে ব্রহ্মপুত্র নদের পাড়ে পড়ে থাকা রেলওয়ে ওয়াগন, যাত্রী ও মালামালবাহী ফেরি, রেল লাইন এবং জাহাজ বিক্রি করে দিয়েছে মেরিন বিভাগ। ফলে গাইবান্ধার বালাসী ও জামালপুরের বাহাদুরাবাদ রুটে আর চলে না এসব নৌযান। বর্ষায় ফুঁসে উঠলেও শুষ্ক মৌসুমে ভেসে ওঠে যমুনা ব্রহ্মপুত্রের কঙ্কাল। অস্বাভাবিক হারে পানি কমে যাওয়ায় অনেক রুটে বন্ধ হবার উপক্রম হয় নৌযান চলাচল। ভোগান্তি বাড়ে যাত্রীদের। পরিস্থিতি মোকাবেলায় দুই পারে প্রায় 150 কোটি টাকা খরচ করে দুটি টার্মিনাল নির্মাণ করেও নাব্য সংকটের কারণে ফেরি চালাতে পারেনি আগের সরকার। এবার বালাসী থেকে বাহাদুরাবাদ ও বগুড়ার সারিয়াকান্দি থেকে জামালপুর সম্ভাব্য রুট ধরে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে বিএনপি সরকার। স্থানীয়রা বলছেন বালাসী বাহাদুরাবাদই হবে সেতু নির্মাণের উপযুক্ত স্থান। ঠাকুরগাঁও পঞ্চগড়ের মানুষ এই পাকে আগে ট্রেন দিয়ে যেত, এখন তো আর ট্রেন নাই, এখন তো আর যায় না, এখন নৌকা দিয়ে যাওয়া আসা করে, এত মানুষ কমছে মেলা। এই বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত একটা সেতু করে দিত, তাহলে উত্তরবঙ্গের 8টা জেলার লোকের সুযোগ সুবিধা সবচেয়ে ভালো হতো। এই বগুড়া দিয়ে সিরাজগঞ্জ টাঙ্গাইল দিয়ে ঘুরে যাওয়ার চেয়ে আমরা 2 ঘন্টা আমরা ময়মনসিংহ পৌঁছে যাব, ঢাকায় পৌঁছে যাব। সূত্র বলছে প্রতি ঘনমিটার নদী খননে খরচ 215 টাকা। একে বেঁকে বয়ে চলা ব্রহ্মপুত্র নদে বালাসী থেকে বাহাদুরাবাদের দূরত্ব শুষ্ক মৌসুমে প্রায় 22 কিলোমিটার। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে কোথাও কোথাও এই নদের প্রস্থ 15 কিলোমিটার। এই রুট সচল করতে খননের জন্য 600 মিটার প্রস্থ আর 3 মিটার গভীরতা ধরে 22 কিলোমিটার নদীপথের আয়তন দাঁড়ায় 3,96 লাখ ঘনমিটার, যেখানে একবার খননে ব্যয় হবে 851 কোটি 40 লাখ টাকা। 4 বার এই নদী খননে যা ব্যয় হবে তা যমুনা সেতু নির্মাণ ব্যয়ের সমান। ড্রেজিং 100 ফিট আজকে রাত্রি করছে বা দিনে করছে, পরের দিন সকালে আমি পাবেন হলো বা ওখানে চর পড়ে গেছে, মানে আর আপনি বোটেই ঘুরাইতে পারবেন না, এমনও সিচুয়েশন আমরা করেছি। আমি মনে করি বাহাদুরাবাদ এবং বালাসী রেল লাইন করে দিলে সবচেয়ে বেটার, কারণ সড়ক পথে খুব ব্যয়বহুল। বর্তমানে যমুনা সেতু হয়ে গাইবান্ধা থেকে ঢাকার দূরত্ব প্রায় 280 কিলোমিটার, কুড়িগ্রাম থেকে প্রায় 350 এবং লালমনিরহাট থেকে ঢাকার দূরত্ব প্রায় 330 কিলোমিটার। বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত প্রায় 4 কিলোমিটার সেতু নির্মাণ করা হলে প্রায় 140 কিলোমিটার কমবে গাইবান্ধার সঙ্গে ঢাকার দূরত্ব। কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও সহ উত্তরের জেলাগুলোর ঢাকার সঙ্গে দূরত্ব কমবে 120 থেকে 150 কিলোমিটার। অন্যদিকে গাইবান্ধা থেকে সিলেট সড়কপথে 470 এবং গাইবান্ধা থেকে ময়মনসিংহ 260 কিলোমিটার। আর সেতু নির্মাণ হলে এখান থেকে জামালপুর 30, ময়মনসিংহ 85, টাঙ্গাইল 100, গাজীপুর 120 এবং সিলেটের পথ 260 কিলোমিটারে নেমে আসবে। সর্বোপরি উত্তরের 8 জেলার সাথে রাজধানী, সিলেট, ময়মনসিংহ অঞ্চলের সাথে যোগাযোগে সময় ও দূরত্ব অনেক কমে যাবে। সহজ হবে পণ্য ও যাত্রী পরিবহন ব্যবস্থা। গাইবান্ধা জেলার উপর দিয়ে যদি একটি সেতু হয় তাহলে আমাদের বৃহত্তর রংপুর অঞ্চলের যে 8টি জেলা রয়েছে এই 8টি জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আমাদের আরও উন্নততর হবে এবং নিশ্চয়ই উত্তরবঙ্গের এই মানুষগুলো পণ্য পরিবহন এবং যোগাযোগের ক্ষেত্রে এটা একটা নতুন দ্বারের উন্মোচন হবে। বর্তমানে উত্তরবঙ্গের অধিকাংশ যানবাহন যমুনা সেতুর উপর নির্ভরশীল হওয়ায় অতিরিক্ত চাপ ও যানজট সৃষ্টি হচ্ছে। বিকল্প রুট না থাকায় উত্তরাঞ্চলের মানুষের যাতায়াত ব্যয়, সময় ও দুর্ভোগ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে। বিএনপির নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে বর্তমান বিএনপি সরকার 2033 সালের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে। দ্বিতীয় যমুনা সেতু কোথায় নির্মাণ করা যায়, দৈর্ঘ্য কেমন হবে এবং কত টাকা ব্যয় হবে সে বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। নদীপথের ভোগান্তি আর দীর্ঘ বঞ্চনার গল্প মুছে দিতে হলে বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত একটি সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। সেতুটি নির্মিত হলে উত্তরের 16 জেলার মানুষের সাথে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা যেমন সহজ হবে, তেমনি খুলে যাবে নতুন সম্ভাবনার দ্বার, মনে করে উত্তরের মানুষ। বালাসীঘাট থেকে হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।
নওগাঁর বিভিন্ন বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সেবায় নানা অনিয়মের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, শহরের অলিগলিতে গড়ে ওঠা মানহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো এক একটি রোগী ধরার ফাঁদ হিসেবে পরিণত হয়েছে। অপচিকিৎসায় ঝরছে অনেকের প্রাণ। হিসেব বলছে জেলায় 295টি বেসরকারি চিকিৎসা কেন্দ্রের মধ্যে বৈধতা রয়েছে মাত্র 7টির। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। রঙিন সাইনবোর্ড, চটকদার বিজ্ঞাপন আর স্বাস্থ্যসেবার বাহারি অফার দেখে মনে হতে পারে নওগাঁয় যেন ক্লিনিক আর ডায়াগনস্টিক সেন্টারের হাট বসেছে। জেলা সদর থেকে শুরু করে তৃণমূলের অলিগলি, এমনকি আবাসিক এলাকাও এখন তথাকথিত স্বাস্থ্যকেন্দ্র। সরকারি হাসপাতালগুলোকে ঘিরে মূলত অধিক মুনাফার আশায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে এসব প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, সেবার নামে এসব প্রতিষ্ঠান রীতিমতো আতঙ্ক সৃষ্টি করছে। গত 8 এপ্রিল শহরের মেট্রো হাসপাতালে অস্ত্রোপচারের পর পেটে গজ রেখে দেওয়ায় রাহিয়া মনি নামের এক প্রসূতির করুণ মৃত্যু হয়। শহরের বিভিন্ন জায়গায় বাসাবাড়ি ভাড়া নিয়ে গড়ে উঠছে সব প্রতিষ্ঠান। বাহারি নাম আর চটকদার বিজ্ঞাপনে কাছে টানছে রোগীদের। স্বাস্থ্য বিভাগ বলছে জেলায় 292টি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, যার মধ্যে 19টি ক্লিনিক এবং 40টি ডায়াগনস্টিকের বৈধতা রয়েছে। মানহীন এসব ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে হর হামেশায় রোগীরা প্রতারিত হচ্ছে। বেসরকারীকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে চিকিৎসাকে ব্যবসা করার সুযোগ করে দেওয়ার কারণে আজকে সর্বত্র এই সংকটটা তৈরি হচ্ছে। হাসপাতাল থেকে রোগীদেরকে এমন এমন ক্লিনিকে নিয়ে যাচ্ছে, ইভেন সেই ক্লিনিকগুলোর কোনো সার্টিফিকেশন নাই। 120টা হাসপাতাল আছে, 70টা লাইসেন্স নাই। এটা কিভাবে চলে? এটা চলে এই কারণেই যে পলিটিক্যাল পৃষ্ঠপোষকতা। অভিযোগ রয়েছে সরকারি হাসপাতালের এক শ্রেণীর চিকিৎসকের স্বেচ্ছাচারিতা আর দালাল চক্রের সিন্ডিকেটে জিম্মি হয়ে পড়ছে রোগীরা। সরকারি সেবায় বঞ্চিত হয়ে সাধারণ মানুষ বাধ্য হয়ে ছুটছে বেসরকারি ক্লিনিকে, যেখানে ইচ্ছে মতো অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। জেলার এই ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের দাবিতে রাজপথে মানববন্ধন ও সমাবেশ করছে স্থানীয় সামাজিক সংগঠনগুলো। বেসরকারি ক্লিনিক মালিক সমিতির দাবি, প্রশাসনের নমনীয় নীতির কারণেই বাড়ছে মানহীন প্রতিষ্ঠানের সংখ্যা। অন্যদিকে স্বাস্থ্য বিভাগ মাঝে মধ্যে অভিযান চালালেও হচ্ছে না কাজ। আমাদের সমিতির বিধান আছে, আমরা অর্থদণ্ডে একটা টোকেন মানি জমা করে তাকে বন্ধ রাখা হয়েছে, কিন্তু এই যে দেশের আইন আছে, আইনের প্রয়োগ নাই, না থাকার কারণে এখন যার ক্লিনিক করার কথা নেই তারাও ক্লিনিক করতেছে। যেখানেই অব্যবস্থাপনা পাচ্ছি, প্রত্যেকটাকে আপডেট করার জন্য অনবরত মনিটরিং কার্যক্রম আমাদের অব্যাহত আছে। জেলায় 11টি সরকারি হাসপাতাল সহ তৃণমূলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য 375টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। শরীয়তপুরে আঙ্গারিয়া খাদ্য গুদামকে ঘিরে চাঞ্চল্যকর অনিয়মের অভিযোগ উঠেছে। চালানবিহীন সরকারি চাল পরিবহনের সময় প্রায় 400 বস্তা চাল সহ একটি ট্রাক জব্দের ঘটনায় প্রশ্ন উঠেছে সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে। জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ঘটনা তদন্তে 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে খাদ্য বিভাগ। বিমিসলাফিলের তথ্য ও মিলন খানের ছবিতে রিপোর্ট। শরীয়তপুরে আঙ্গারিয়া খাদ্য গুদামকে ঘিরে অনিয়মের অভিযোগ উঠেছে। সোমবার কাগজপত্র ছাড়াই সরকারি চাল পরিবহনের সময় স্থানীয় জনতার হাতে একটি ট্রাক সহ প্রায় 400 বস্তা চাল আটক হয়। স্থানীয়রা বলছেন, খাদ্য গুদাম থেকে ট্রাকে করে বিপুল পরিমাণ সরকারি চাল তালুকদার রাইস মিলে নেওয়া হচ্ছিল। ট্রাকটি আটকের পরপরই সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার স্বাক্ষরিত একটি চালান কপি দেখান ও সেটির মাধ্যমে চালগুলো বৈধ প্রমাণের চেষ্টা করেন। তবে স্থানীয়দের দাবি, ট্রাক আটকের পর ঘটনাস্থলেই ওই চালান প্রস্তুত করা হয়েছে। সরকারি চাল কিভাবে ট্রাক ভর্তি করে এক জেলা থেকে অন্য জেলায় পাচার হয় এটা আমাদের জানবো। এটার সাথে কারা জড়িত আছে এটা অতি দ্রুত তদন্ত করে যেন প্রশাসন এটার ব্যবস্থা নেয়। আমরা আগে আসলে দেখতাম পুকুর চুরি হইতো, এখন আইসা দেখতেছি যে ভাই পুরো সমুদ্র চুরি হয়ে যেতেছে। একই দিন বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও জেলা প্রশাসনের দৃশ্যমান তৎপরতা না থাকায় পালং মডেল থানা পুলিশ ট্রাকটি নিজেদের হেফাজতে নেয়। এই যে ফুড অফিসারের স্বাক্ষরিত কাগজ, এই যে মানিক মাহমুদের নামে বরাদ্দ, যখন দেখাইলো তখন ফুড অফিসার বলল যে আমি এটা দিছি। রাত 11টার পর ঘটনাস্থলে আসেন আঙ্গারিয়া গুদামের কর্মকর্তা দিনা আক্তার। তবে তিনি ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি। যখন মাল সহ যাচ্ছিল, আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারছি না। মাদারীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের নেতৃত্বে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পরে যেই দায়ী হোক, যেটা আমাদের কর্মকর্তাই হোক বা ডিলারই হোক, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী 3 কার্যদিবসের মধ্যে তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। সময় সংবাদ, শরীয়তপুর।
চলতি বছর নাটোর জেলায় কোরবানির চাহিদার চেয়ে প্রায় 50,000 বেশি পালন করা হলেও লোকসানের আশঙ্কায় রয়েছেন খামারিরা। তাদের দাবি, গবাদি পশুর খাবারের দাম ঊর্ধ্বমুখী, এতে পরিচর্যা সহ বিভিন্ন খরচ বেড়েছে। লোকসান গুনতে হচ্ছে খামারিদের। ফিড খাবারের পরিবর্তে গরুকে ঘাস জাতীয় খাবার দেওয়ার পরামর্শ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার। আল মামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবিতে রিপোর্ট। নাটোর সদর উপজেলার ডাল সড়ক এলাকার গরুর খামারি রেকাত আলী 2015 সাল থেকে 600 কেজি থেকে 1200 কেজি ওজনের গরু উৎপাদন করছেন তিনি। প্রতি বছর কোরবানির ঈদে বিক্রির জন্য বড় আকারে 1.5 শতাধিক গরু পালন করেন। তবে প্রথম 5 বছর লাভ করলেও 2020 সালে করোনার সময় থেকে তিনি লোকসান গুনছেন। টানা 5 বছরে প্রায় 2 কোটি টাকা লোকসান গোনার পর এবার 100টি বড় গরু পালন করেন তিনি। সামনে যে অবস্থা দেখতেছি এখন বেচতে পারবো কিনা, যদি বেচতে পারি যে কোনো দামে বেচে দিয়ে আমি হলো অন্তকে এখান থেকে মুক্তি নিব, না হলে তো একসময় দেখা যাবে যে আমার সবকিছু এই গরুর খামারের কারণেই হারায় যাবে। এমন পরিস্থিতি জেলার ছোট বড় প্রায় 18,000 গরুর খামার মালিকের। প্রতি বছরে গরুর খাবারের দাম বাড়লেও গরুর ন্যায্য দাম থেকে বঞ্চিত হন খামার মালিকরা। গম, ভুসি, খোল এগুলার অনেক দাম, যার কারণে আমরা লাভ উত্তোলন করতে পারতেছি না। যখন কুরবানি আসে তখনই খাবারের মূল্য বৃদ্ধি পেয়ে যায়। সরকার একটা পদক্ষেপ নেয় দামের ব্যাপারে বা পণ্যগুলোর ব্যাপারে বা আমাদের খামারিরা যারা আছে তাদের জন্য, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের জন্য খুব উপকার হয় এটা। তবে জেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে এবার কোরবানির ঈদে বাইরের দেশ থেকে গরু আসার সম্ভাবনা না থাকায় ভালো দাম পাবেন খামারিরা। আমাদের ভারত থেকেও কোনো কিছু গরু টুরু আসবে না, আমরা জানি, ভয়েরও কিছু নাই। গত বছরে যা হয়েছে এবার ইনশাল্লাহ তার চেয়ে আরো ভালো হবে মার্কেট, আমি আশা করি। চলতি বছর নাটোরে কোরবানির জন্য পালন করা হয়েছে প্রায় 1,20,000 গরু। সময় সংবাদ, নাটোর। দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত সোহানের লাশ দেশে পৌঁছেছে। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার চিকনমাটি পশ্চিমপাড়ায় নিয়ে আসা হয় তার লাশ। শোকাবহ পরিবেশ বিরাজ করে পুরো এলাকায়। পরিবারের সচ্ছলতা ফেরাতে 2 মাস আগে দক্ষিণ আফ্রিকা পাড়ি জমান সোহান। দেশটির জোহান্সবার্গের অদূরে কেতলেহং এলাকার একটি মুদি দোকানে কাজ করতেন তিনি। স্থানীয় 2 দোকান মালিকের দ্বন্দ্বের শিকার হন তিনি। গত 9 এপ্রিল রাতে সোহান দোকান থেকে বাইরে যাওয়া মাত্রই আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা অতর্কিতভাবে গুলি চালায়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। লাশ দেশে আসায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্বজনরা। আমার ছেলেকে আনার আমাদের 1 টাকাও লাগে নাই, তাই আমার ছেলেকে তারা সবাই সহযোগিতা করেছে, দেশে পাঠাইছে। 5-6 লাখ টাকা খরচ করে আবার দেশে আনবো এই সামর্থ্য আসলে ছিল না। তো এই পুরো টাকাটাই কিন্তু সেই বিদেশি যারা বাংলাদেশি ভাইরা বিদেশে আছে তারা সহযোগিতা করেছে। আফ্রিকান যে প্রবাসীগুলো আছে তাদের প্রচেষ্টায় আমরা আজকে বাংলাদেশে মরদেহ ফেরত আনতে পেরেছি। গাইবান্ধায় ঘাগট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুল ছাত্রের মরদেহ 5 ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ভেড়ামারা ব্রিজের কাছে ঘাগট নদীতে 7 বন্ধুকে নিয়ে গোসল করতে নামে 8ম শ্রেণীর শিক্ষার্থী সাদাত আহমেদ। এ সময় হঠাৎ স্রোতের টানে সে পানির নিচে তলিয়ে যায়। সঙ্গে থাকা বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় 1 ঘন্টা চেষ্টার পর বিকেলে নদী থেকে মরদেহ উদ্ধার করে। নিহত সাদাত শহরের SKS স্কুল অ্যান্ড কলেজের 8ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। সে রাজশাহীর তেরোখাদিয়া এলাকার সাইফুজ্জামান বাচ্চুর ছেলে। চাঁপাইনবাবগঞ্জে বেড়েই চলেছে হামের প্রাদুর্ভাব। শয্যা না পেয়ে মেঝেতেই চিকিৎসা নিচ্ছে অনেক শিশু। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার জাহাঙ্গীর আলম, যাচ্ছি তার কাছে। চাঁপাইনবাবগঞ্জে কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না হামের যে প্রাদুর্ভাব। গত কয়েকদিন ধরেই আসলে এর প্রকোপ বেড়েই চলেছে। আমরা এই মুহূর্তে আছি 250 শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের হাম আইসোলেশন কর্নারের সামনের যে গলি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে করিডোর এবং যে সামনের যে সমস্ত রাস্তা রয়েছে সেখানেও আসলে হাম এবং হামের উপসর্গ নিয়ে যে সমস্ত রোগী হাসপাতালে এসেছে তারা চিকিৎসা নিচ্ছেন। এবং আমরা যে হাম আইসোলেশন কর্নার, যেটি কিডনি ডায়ালিসিস
সেন্টার, সেখানেও আমরা দেখছি যে একটি রুমের মধ্যে অর্ধশতাধিক রোগী গাদাগাদি ঠাসাঠাসি করে মূলত চিকিৎসা নিচ্ছেন এবং এখানকার রোগী এবং রোগীর স্বজনরা যেটি বলছেন যে আসলে জায়গার সংকুলন না হওয়ার কারণে তাদেরকে মেঝেতে গাদাগাদি করে এই ছোঁয়াচে রোগের চিকিৎসা নিতে হচ্ছে। গত কয়েকদিনের আমরা যদি দেখি, গত কালকে পর্যন্ত তার আগে 24 ঘন্টায় এই 250 হাজার বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নতুন হামের বিভিন্ন উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে 36 জন রোগী। এছাড়াও ছাড়পত্র হয়েছে একই সময় 34 জন। এই মুহূর্তে আসলে হাসপাতালে ভর্তি রয়েছে 69 জন রোগী এবং গত 3 মাসে আসলে এর পরিমাণ 663 জন। এবং এই করোনা এবং করোনার হাম এবং এর উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় এখন পর্যন্ত 6 জন রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আসলে চিকিৎসক এবং নার্স সংকট থাকলেও আসলে তারা যথাসাধ্য চেষ্টা করছেন, তবে রোগী ও স্বজনদের অভিযোগ পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা সামগ্রী এবং চিকিৎসা না পাওয়ার। তারা বলছেন যে সবচেয়ে ভোগান্তি এই মুহূর্তে আসলে লোডশেডিংয়ের কারণে ব্যাপক কষ্ট পোহাতে হচ্ছে, বিশেষ করে মেঝেতে থাকা এবং আইসোলেশন কর্নারে যে সমস্ত রোগীরা রয়েছেন তাদেরকে। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন এবং বলছেন যে আসলে কোনোভাবে নিয়ন্ত্রণ না আসার কারণ হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি কার্যক্রম শুরু হয়েছে কয়েকদিন ধরে, আসলে এটি চলছে, হয়তো কিছুদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গত সপ্তাহে আসলে চাঁপাইনবাবগঞ্জে যে 3টি উপজেলা, সেটিকে 3টি উপজেলাকেই হামের হটস্পট হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। এরপর একযোগে আসলে বিশেষ টিকাদান কর্মসূচি চলছে। তবে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন যে বাড়তি সতর্কতা এবং বিশেষ টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হলে পরিস্থিতি হয়তো কিছুটা উন্নতি হবে। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আসলে গাদাগাদি করে একেবারে একটি রুমের মধ্যে অর্ধশতাধিক রোগী তারা চিকিৎসা নিচ্ছেন এবং রোগীর স্বজনরা বলছেন যে ব্যাপক এখানে ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামের ব্যাপক সংকট রয়েছে এবং তারা বলছেন যে আসলে এই মুহূর্তে ভয়াবহ অবস্থা, বিভিন্ন রকম যে চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধপত্রের প্রয়োজন সেটিও আসলে হাসপাতাল কর্তৃপক্ষ সঠিকভাবে সরবরাহ করতে পারছে না। এর চিকিৎসকদের সাথে আমরা কথা বলছিলাম যে এর কারণটা কি। তারা বলছেন যে করোনার সময় থেকে মূলত টিকাদান কর্মসূচির প্রতি একটি অনাগ্রহ থাকার কারণেই মূলত এ ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে হাম পরিস্থিতির সর্বশেষ। যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জে। মুন্সিগঞ্জের আড়তগুলোতে মৌসুমী ফলের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। তরমুজ, বাঙ্গি, বড়ই, আনারস, কলাসহ নানা রকম ফল কিনতে ভিড় করছেন ক্রেতারা। ফলের হাটের খবর জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল, যাচ্ছে তার কাছে। ফলের ধরন পাল্টে যাচ্ছে, আবার চাহিদাও কিন্তু বদলে যাচ্ছে। এই যে 1433 বঙ্গাব্দ গেলকাল পহেলা বৈশাখ গেছে, আজকেও কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা অনেকেই হালখাতা পালন করছে। সেখানে কিন্তু ফলের ব্যাপক চাহিদা, সেই ফলে কিন্তু এই যে আড়তগুলোতে ভরে আছে। আপনারা দেখছেন যে আনারস, সেগুলো কিন্তু মধুপুর থেকে এসছে এবং তেলের যে সংকটের যে কৃত্রিম, সে কারণে কিন্তু গাড়ি ভাড়া প্রায় দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। তারপর কিন্তু এখানে আপনারা লক্ষ্য করছেন যে আনারসের বিভিন্ন সাইজ রয়েছে, সেগুলো কিন্তু 10 টাকা থেকে 40 টাকা পিস দরে বিক্রি হচ্ছে এবং এই সুস্বাদু আনারস ঘিরে কিন্তু পাইকারদের ভিড়। একই সঙ্গে তরমুজ, সেগুলো কিন্তু এসে দক্ষিণাঞ্চল থেকে এবং এই তরমুজের দাম কিন্তু এখানে যে ছোট সাইজের তরমুজ, সেগুলো প্রতি পিস 100 টাকা বিক্রি হচ্ছে, আর ডাব বিক্রি হচ্ছে কিন্তু 90 থেকে 110 টাকা পিস দরে, সেগুলো কিন্তু দক্ষিণাঞ্চল থেকে এসছে। একই সঙ্গে কিন্তু এখানে প্রচুর কলার পসরা বসেছে। সেই কলা কিন্তু সবজি কলা, যেটি পাইকারি বিক্রি হচ্ছে 25 থেকে 35 টাকা হালি দরে, আর চাপা কলা বিক্রি হচ্ছে কিন্তু 8 টাকা থেকে 15 টাকা হালি দরে। আর যেগুলো রয়েছে নেপালি এই সাগর, এখানে কিন্তু নেপালি সাগর কিছু কিছু পাওয়া যাচ্ছে, সেই সাগরের দাম কিন্তু বলা হচ্ছে 15 থেকে 20 টাকা হালিতে। এর বাইরেও কিন্তু বাঙ্গি পাওয়া যাচ্ছে, সেই বাঙ্গির দাম 80 থেকে 200 টাকা পিস দরে। আর যেগুলো ফুড রয়েছে চিনালের আকৃতির, সেগুলো কিন্তু 20 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য যেসব মৌসুমি ফল আছে, সবেদা, বেল, সেগুলো কিন্তু সহজলভ্য। তবে ভোক্তারা বলছেন যে এই পাইকারি দরের থেকে যে খুচরা বাজারে হাত বদলে কিন্তু দাম অনেকাংশে বেড়ে যাচ্ছে এবং এই যে খুচরা বাজারে যে অতিরিক্ত দরে এই ফল বিক্রি হচ্ছে, সেগুলো কিন্তু বাজার মনিটরিংয়ে কিন্তু যথাযথ কার্যকর কোনো পদক্ষেপ নেই বলে কিন্তু সিন্ডিকেট করে খুচরা বাজারে ফলের দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ ভোক্তাদের। তো এই ছিল মুন্সিগঞ্জের ফলের হাটের সবশেষ।
মুন্সিগঞ্জ থেকে ফলের আড়তে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। নাটোরে কোষ্ঠী পাথরের মূর্তি উদ্ধারে গিয়ে গ্রামবাসীর ধাওয়ার মুখে পড়েন বিজেপি সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে সিংড়ার ভোকা গ্রামে কোষ্ঠী পাথরের বাসুদেব মূর্তি উদ্ধারে একটি বাড়িতে যায় রাজশাহী বিজেপির একটি দল। এ সময় বাড়ির মালিক জিতেন্দ্রনাথ ও তার পরিবার মূর্তি দিতে বাধা দেয়। তাদের সঙ্গে যোগ দেয় গ্রামবাসীও। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে ফাঁকা গুলি ছোড়ে বিজেপি। পরে পুলিশ গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে মূর্তি সহ জিতেনকে ছেড়ে দেয়। মাদারীপুরে মানব পাচার মামলায় পুত্রবধূ ও শ্বশুরকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে শিবচর উপজেলার পশ্চিম কাকৈর গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। মামলার বিবরণে জানা যায়, 18 লাখ টাকায় সদর উপজেলার লিমন মাতব্বরকে সরাসরি তালি নেওয়ার প্রলোভন দেখায় মানব পাচার চক্রের সদস্য সুবহান মোল্লা ও তার লোকজন। 18 লাখ টাকা দেয়া হলে 2025 সালের 11 সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইতালির উদ্দেশ্যে রওনা হন মিলন। প্রথমে তাকে সৌদি নিয়ে যায় দালাল চক্র। সেখানে ওই যুবককে লিবিয়ায় নিয়ে একটি বন্দিশালে আটকে রেখে নির্যাতন চালায় চক্রটি। পরিবার থেকে মুক্তিপণ হিসেবে আরও 12 লাখ টাকা হাতিয়ে নেয় তারা। এরপর লিমনের আর কোনো খোঁজ না পাওয়া 7 এপ্রিল ভুক্তভোগীর খালা মুন্নি আক্তার বাদী হয়ে সুবহান মোল্লা সহ 8 জনের নামে মানব পাচার আইনে মামলা করেন। কক্সবাজারের টেকনাফে মাদকের বড় চালান হাত বদলের আগে অস্ত্র গুলি সহ 3 জনকে আটক করেছে র্যাব। পহেলা বৈশাখের ছুটির সুযোগ নিয়ে মাদকের একটি বড় চালান হাত বদলের উদ্দেশ্যে উত্তর কাঞ্জরপাড়া এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে এমন তথ্য পায় র্যাব। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উপস্থিতি টের পেয়ে 18 থেকে 20 জন মাদক ব্যবসায়ী দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে 3 জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে 2টি দেশীয় 1 বন্দুক, 8 রাউন্ড গুলি, 1টি রামদা ও 3টি মোবাইল ফোন জব্দ করা হয়। সিলেট সীমান্তে অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান মালামাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার বাংলা বাজার, তামাবিল, মিনাটিলা, বিছনাকান্দি ও ডিবির হাওর সহ বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা হয়। সময় ভারতীয় গরু, মদ ও বিয়ার সহ বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের মোবাইলের পুরাতন ব্যাটারিও জব্দ করা হয়। মাদারীপুরে নববর্ষ উপলক্ষে গ্রামীণ ঐতিহ্যবাহী দাঁড়িয়া বান্ধা খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শিবচর উপজেলা পরিষদ মাঠে এই খেলার আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী খেলা দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। খেলায় বিজয়ী হয় উপজেলা প্রশাসন দল। ঐতিহ্য ধরে রাখতে শিক্ষা প্রতিষ্ঠানে গ্রাম বাংলার খেলা চালু করার ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এবার দেশের বাইরের খবর। আগামী 2 দিনের মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ইতিবাচক ভূমিকার কারণে এই দফার বৈঠকও ইসলামাবাদে হবে বলে জানান তিনি। মার্কিন অবরোধের প্রথম দিনে হরমুজ প্রণালী দিয়ে একটি জাহাজও অতিক্রম করতে পারেনি বলে দাবি করেন ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এই অবরোধ ইরানের বাণিজ্যে কোনো প্রভাব ফেলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী। ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব নিরসনে 2 পক্ষের প্রথম দফার বৈঠক থেকে কার্যত কোনো সমাধান আসেনি। এবার দ্বিতীয় দফা বৈঠকের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্টে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আগামী 2 দিনের মধ্যে ইউরোপের কোনো একটি দেশে এ বৈঠক অনুষ্ঠিত হবে। তবে বক্তব্য দেওয়ার ঘণ্টাখানেক পর ট্রাম্প আবার জানান, বৈঠক ইউরোপে না বরং ইসলামাবাদে হবে। এ সময় ইরানের বিরুদ্ধে যুদ্ধে কোনো অবদান না রাখায় ইউরোপের প্রতি ক্ষোভ জানান তিনি। একই সঙ্গে তিনি জানান, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের ইতিবাচক ভূমিকার কারণেই আবারও পাকিস্তানকে আলোচনার কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। এ সময় ট্রাম্প আবারও স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধের প্রথম দিনে কোনো জাহাজে হরমুজ প্রণালী অতিক্রম করতে পারেনি বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। সংস্থাটি জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা বাস্তবায়নে 10,000-এর বেশি নৌ, বিমান ও মেরিন সদস্য মোতায়েন রয়েছে। সঙ্গে রয়েছে 1 ডজনের বেশি যুদ্ধজাহাজ ও বিমান।
এদিকে ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে এই ব্লকেড তাদের ওপর বড় কোনো প্রভাব ফেলবে না। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমিনি জানিয়েছেন ৮,০০০ কিলোমিটারের বেশি স্থল ও সমুদ্র সীমান্ত ব্যবহার করে তারা বিকল্প বাণিজ্য চালু রাখবে। প্রয়োজনীয় পণ্য আমদানি বাড়িয়ে এই অবরোধের প্রভাব কমানোর নির্দেশনাও দেওয়া হয়েছে সীমান্ত অঞ্চলে। এর মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে ফোন আলাপে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন। সব ধরনের আন্তর্জাতিক আইন মেনে চলার পরও কেন ইরানের ওপর এমন অপ্ররোচিত হামলা চালানো হয়েছে এর জবাব দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। আন্তর্জাতিক আইনের কোথায় উল্লেখ করা আছে যে যুদ্ধের সময় কোনো দেশের ব্রিজে, হাসপাতালে, ক্লিনিকে, বিশ্ববিদ্যালয়ে হামলা চালানো হবে? কোথায় ফ্যাক্টরিতে হামলার অনুমতি দেয়া আছে? জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আন্তর্জাতিক আইন রক্ষা এবং যুদ্ধবিরতি বজায় রেখে কূটনৈতিক সমাধানের আহ্বান জানান। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। মার্কিন অবরোধের মুখে ইরান এখন অস্তিত্ব রক্ষার লড়াই। হরমুজ প্রণালীতে ওয়াশিংটনের পাহাড়ে ইরানের তেলের বাজারে ধস নামানোর ইঙ্গিত দিচ্ছে। গত এক মাসেও যা ছিল রমরমা। একদিকে প্রায় $500 কোটি তেল রফতানি বন্ধ হওয়ার ঝুঁকি, অন্যদিকে চীনের সঙ্গে স্থলপথের বিকল্প সমীকরণ। মার্কিন এই জলদস্যুতা কি ইরানকে নতজানু করবে নাকি সংঘাতের আগুনকে আরও উস্কে দেবে? এ নিয়ে প্রশ্ন তুলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। মার্কিন নৌ অবরোধ ইরানের অর্থনীতির মূল ধমনীতে আঘাত হানতে শুরু করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই কঠোর পদক্ষেপে তেহরানের তেল রপ্তানি এখন খাদের কিনারে। অথচ গত 15 মার্চ থেকে 14 এপ্রিল পর্যন্ত শুধু তেল থেকেই ইরানের আয় ছিল প্রায় $500 কোটি। যুদ্ধপূর্ব সময়ের তুলনায় যা অন্তত 40% বেশি। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ব্যবহার করে দেশটি যে বাড়তি সুবিধা পাচ্ছিল মার্কিন রণতরীর উপস্থিতিতে, তা এখন স্থবির হওয়ার উপক্রমে। পরিসংখ্যান বলছে ইরানের তেলের প্রায় 98%-এরই গন্তব্য চীন। বর্তমানে সমুদ্রে ভাসমান প্রায় 158 মিলিয়ন ব্যারেল ইরানি তেল মার্কিন অবরোধের সরাসরি নিশানায় রয়েছে। শুধু জ্বালানি নয়, প্লাস্টিক, কৃষিপণ্য এবং রাসায়নিকের মতো বাণিজ্যেও ধস নামার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আমদানি রপ্তানি বন্ধ হলে অভ্যন্তরীণ বাজারে দেখা দিতে পারে নিত্যপণ্যের তীব্র সংকট। এতে আগে থেকেই নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানের সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়িয়ে দেবে বলেই মনে করছেন অনেকে। তবে এই সংকট মোকাবিলায় তেহরানের হাতে রয়েছে কিছু বিকল্প পথ। দীর্ঘদিনের মিত্র চীনের সঙ্গে রেল যোগাযোগ ইরানের জন্য হতে পারে অন্যতম লাইফলাইন। মধ্য এশিয়ার দেশগুলো হয়ে সরাসরি শিয়ান থেকে ইরান পর্যন্ত বিস্তৃত এই রেল নেটওয়ার্ক ব্যবহার করে মার্কিন নৌবাহিনীর নজরদারি এড়ানো সম্ভব। এছাড়া ঘোস্ট শিপ বা সিগন্যাল বন্ধ রাখা জাহাজগুলো ব্যবহার করে গোপনে তেল পাচারের কৌশল তো আছেই। তবে রেলপথে বিশাল পরিমাণ জ্বালানি পরিবহন কতটা বাস্তবসম্মত তা নিয়ে এখনও সংশয় কাটেনি বিশেষজ্ঞ। নাদিম মারজান, সময় সংবাদ। হরমুজ প্রণালীর অবরোধ থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী উত্তেজনা বাড়ার আগেই হরমুজে অবরোধ তুলে নিয়ে আলোচনার ফেরার জন্য ওয়াশিংটনকে আহ্বান জানিয়েছে রিয়াদ। এই উত্তেজনা লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ এবং সৌদি আরবের তেল রফতানিতে ব্যাপক ক্ষতির মুখে পড়বে বলে শঙ্কা জানিয়েছেন সৌদি কর্তারা। হরমুজ প্রণালী ঘিরে ট্রাম্প প্রশাসনের নেওয়া সিদ্ধান্তে এবার শঙ্কায় পড়েছে খোদ যুক্তরাষ্ট্রের মিত্ররা। যুক্তরাষ্ট্রের অবরোধ পরিকল্পনার জবাবে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ ইরান বন্ধ করে দিতে পারে এমন আশঙ্কায় সৌদি আরব উত্তেজনা বাড়ার আগেই হরমুজে অবরোধ তুলে নিয়ে আলোচনায় ফেরার জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়, মূলত যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধ এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে তেল গ্যাস উৎপাদনকারী দেশগুলো দীর্ঘদিনের স্থিতিশীল অবস্থা ভেঙে পড়েছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্র সৌদি আরব আশঙ্কা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বন্দর অবরোধের সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও খারাপ করতে পারে। গণমাধ্যমটিকে আরব কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের বন্দর অবরোধ করলে তেহরান পাল্টা প্রতিক্রিয়া দেখিয়ে গুরুত্বপূর্ণ অন্যান্য নৌপথেও বিঘ্ন ঘটাতে পারে। এছাড়া তারা আরও আশঙ্কা করেন যে ইরান ইয়েমেনের হাউথি গোষ্ঠীকে ব্যবহার করে বাব আল মানদেব প্রণালী লক্ষ্য করে পাল্টা চাপ তৈরি করতে পারে, যা লোহিত সাগরের বাণিজ্য পথকে আরও ঝুঁকির মধ্যে ফেলবে। বাব আল মানদেব লোহিত সাগরের একটি গুরুত্বপূর্ণ সংকীর্ণ পথ। সৌদি আরবের তেল রফতানিতে এই প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে, যে হরমুজ প্রণালী ঘিরে একসময় শক্তি প্রদর্শনের রাজনীতি চলত, এখন সেখানে কূটনৈতিক রিস্ক ক্যালকুলেশনই প্রধান বিষয় হয়ে উঠেছে।
মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহযোগিতার অভিযোগ তুলে এবার সৌদি আরব সহ 5 আরব দেশকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে ইরান। জাতিসংঘে পাঠানো চিঠিকে ঘিরে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে আঞ্চলিক রাজনীতিতে। যুদ্ধ পরবর্তী দায় ক্ষতিপূরণের প্রশ্ন এখন কূটনৈতিক মঞ্চে সরাসরি সংঘাতে রূপ নিচ্ছে। মার্কিন ও ইসরায়েলি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এবার সেই হামলার জন্য আরব রাষ্ট্রগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। স্থানীয় সময় সোমবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পাঠানো এক চিঠিতে ইরানের প্রতিনিধি আমির সাইদ ইরাভানি অভিযোগ করেন, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডান তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিয়ে ওয়াশিংটনকে তেহরানের উপর হামলা চালাতে সহায়তা করেছে। কিছু ক্ষেত্রে এই রাষ্ট্রগুলো বেসামরিক স্থাপনায় সশস্ত্র হামলায় সরাসরি জড়িত ছিল বলেও দাবি করেন তিনি। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের পারমাণবিক ও সামরিক অবকাঠামো ছাড়াও শক্তি খাত, সেতু, বিশ্ববিদ্যালয় ও স্কুল ক্ষতিগ্রস্ত হয়। এতে বহু শীর্ষ কর্মকর্তা ও শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলেও দাবি করা হয়। সংশ্লিষ্ট দেশগুলোকে তার পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে উপসাগরীয় দেশগুলো ইরানের কাছ থেকে যুদ্ধ ক্ষতির দায় নেয়ার দাবি তুলেছিল। তবে পাল্টা প্রতিক্রিয়ায় তেহরান এসব পদক্ষেপকে আত্মরক্ষার অধিকার হিসেবে ব্যাখ্যা করেছে। নাসরিন রুমি, সময় সংবাদ। গাজা উপত্যকায় পুলিশের গাড়িতে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 4 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই দিনে উপত্যকাটির বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের হামলায় আরও অন্তত 6 জন নিহত হয়েছেন। এদিকে বন্দুকের গুলি আর ক্ষুধার পাশাপাশি তাঁবুতে আশ্রয় নেওয়া গাজাবাসীর কাছে এখন নতুন আতঙ্কের নাম ইঁদুরের কামড়। এতে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে শিশু ও বৃদ্ধরা। ইসরায়েলের অমানবিক সামরিক আগ্রাসন সামলাতে যখন ক্লান্ত গাজাবাসী, তখন তাদের সামনে এসেছে নতুন আরেক দুর্ভোগ। বাস্তুচ্যুত এসব মানুষের নতুন আতঙ্কের নাম ইঁদুর। রাতের অন্ধকারে ইঁদুরের কামড়ে ঘুমাতে পারছে না আশ্রয় শিবিরে অবস্থানরত শিশু থেকে বৃদ্ধ কেউই। ডায়াবেটিসে আক্রান্ত এক বাসিন্দা জানান, রাতে ঘুম থেকে উঠে দেখেন তার পায়ের 2 আঙ্গুল ইঁদুর কেটে দিয়েছে। চারপাশ রক্তে ভেসে গেছে। একই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন কিডনি রোগী বাসিল আল দাহনুন। তিনি বলেন, ঘুমের মধ্যে তার পা কামড়ে দেয় ইঁদুর। স্ত্রী জাগিয়ে না দিলে বুঝতেই পারতেন না কি ঘটেছে। আতঙ্ক আর অসহায়ত্ব যেন প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে। আমি একজন দৃষ্টিহীন মানুষ, তাই আমি ইঁদুর দেখতে পাইনি, কিন্তু তাদের শব্দ শুনেছি। যখন ঘটনাটা ঘটে তখন আমি নিজেই বুঝতে পারিনি। আমার স্ত্রী বলার পরই বুঝতে পারি। সে আমাকে জাগিয়ে বলে, তোমার পা থেকে রক্ত বের হচ্ছে। দীর্ঘদিনের হামলায় 80% ঘরবাড়ি ধ্বংস হওয়ায় প্রায় 15 লাখ মানুষ অস্থায়ী তাঁবুতে বসবাস করছেন। অপর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, জমে থাকা নোংরা পানি এবং চারপাশে ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপে অবাধে বংশবিস্তার করছে ইঁদুর ও পোকামাকড়। গাজার চিকিৎসকরা জানিয়েছেন, গাজায় শত শত শিশু ইঁদুরের কামড়ে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তবে অবরোধের কারণে প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি থাকায় সবার চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। স্থানীয় কর্তৃপক্ষ আরও জানায়, প্রতিদিন ইঁদুরের কামড়ে হাজারো অভিযোগ আসছে। তবে সীমিত সম্পদ ও চলমান পরিস্থিতির কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে উপত্যকা জুড়ে অব্যাহত আছে ইসরায়েলি দখলদারদের অমানবিক আগ্রাসন। গাজার পূর্বাঞ্চলে পুলিশের গাড়ি লক্ষ্য করে চালানো ইসরায়েলি ড্রোন হামলায় শিশুসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল নাফাক স্ট্রিট দিয়ে যাওয়ার সময় গাড়িটিতে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। বিস্ফোরণে মুহূর্তেই আগুনে পুড়ে যায় গাড়িটি। আহত হন আশপাশে থাকা কয়েকজন পথচারীও। নিহতদের মরদেহ আল শিফা ও আল আহালি ব্যাপিস্ট হাসপাতালে নেওয়া হয়। আহত কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় সূত্র। একই দিনে গাজার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় পৃথক ঘটনায় আরও কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে এসে প্রথম দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক হাত দিলেন দেশটির প্রধান বিরোধী দল নেতা কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। ছাড় দেননি মমতা বন্দ্যোপাধ্যায়কেও। অন্যদিকে বিজেপি ক্ষমতায় এলে কোনোভাবেই পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ হতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিজেপি নেতা অমিত শাহ। বাংলা বছরের শেষ দিনেও ঝড় তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারে দেখা মেলে মিম নেতা আসাউদ্দিন ওয়াইসিরও। বিস্তারিত সুব্রত আচার্য রিপোর্টে।
আরে জোর সে বলো যারা। নির্বাচনের তারিখ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে স্পষ্ট হয়ে উঠছে ত্রিমুখী লড়াইয়ের ছবি। অমিত শাহ ও রাহুল গান্ধী মুখোমুখি অবস্থানে থাকলেও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রচারণায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা যায় মিম নেতা আসাউদ্দিন ওয়াইসিকেও। বাংলাকে দখল করা এত সহজ নয়। 2011 সাল থেকেই পশ্চিমবঙ্গের ক্ষমতার চাবিকাঠি তৃণমূল কংগ্রেসের আঁচলে। একসময় মমতার কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে বিজেপিও। এতে রাজ্য থেকে টাটার মতো শিল্পগোষ্ঠীর ন্যানো কারখানা চলে গিয়েছিল। তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেবেন। মঙ্গলবার প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাস মুন্সির এলাকা রায়গঞ্জে প্রথমবারের মতো দলীয় প্রচারে এসে এক তীরে বিজেপি ও তৃণমূলকে বিদ্ধ করেন রাহুল গান্ধী। শুধু তাই নয়, বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগও তোলেন তিনি। পুরা মেকানাইজেশন বিজেপি তৃণমূলকে ভোট দিলে পশ্চিমবঙ্গে আপনাদের ডাবল ক্ষতি হবে, কেননা বিজেপি সারা দেশে আর তৃণমূল রাজ্যে শিল্পের ক্ষতি করছে। আর বিজেপি 14 ঘন্টা হিংসা ছড়ায়, এক ধর্মকে অন্য ধর্মের সঙ্গে লড়াই বাঁধায়। মণিপুরকে জ্বালিয়ে দিয়েছে, নির্বাচনে পশ্চিমবঙ্গে ভোট চুরির চক্রান্ত করছে। বিজেপি ভোট চুরি করে, এভাবেই মহারাষ্ট্রে, হরিয়ানা ও মধ্যপ্রদেশে ভোট চুরি করছে। ওরা ভোট কেটে ও ভোট চুরি করে জেতে। और सबसे शर्मदायक काम ভারতের কেন্দ্রীয় রাজনীতিতে বিজেপির প্রধান প্রতিপক্ষ কংগ্রেস হলেও পশ্চিমবঙ্গে দলটির মূল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তৃণমূল। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরে নির্বাচনী প্রচারণায় গিয়ে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ না হতে দেওয়ার হুঁশিয়ারি দেন অমিত শাহ। বাবরি মসজিদ হাম नहीं बनने देंगे नहीं। রাম মন্দির তৈরির পেছনে তৃণমূল সমাজবাদী পার্টি সহ সব পার্টি রাম মন্দির তৈরির জন্য বিরোধ করেছে। ইংরেজ থেকে কংগ্রেস সবাই রাম মন্দিরের বিরুদ্ধে ছিল। 2019 সালে মোদিজি রায় পেয়েছেন এবং অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে। বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা এলে এখানে বাবরি মসজিদ করতে দেয়া হবে না। হুমায়ুন কবির মমতা ব্যানার্জির এজেন্ট, তার নির্দেশে এসব হচ্ছে। এদিকে গত এক মাসে প্রায় শতাধিক সভা করে প্রচারে রেকর্ড গড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিদিন 3টি করে দলীয় জনসভায় ঝাঁঝালো ভাষণে আক্রমণের কেন্দ্রে রাখছেন বিজেপি ও নির্বাচন কমিশনকে। এদিন মেদিনীপুরের সভায় অমিত শাহকে কটাক্ষ করে মোটাভাই বলেও সম্বোধন করেন তিনি। বলেন, কেন্দ্রীয় এজেন্সি লাগিয়ে বাংলা দখল করা যাবে না। দিল্লি থেকে এসেছেন মোটা ভাই, সাথে এসেছেন ইডিআর সিবিআই। যত পারো নাম কাটো ভাই, আর যত পারো সন্ত্রাস করে যায়, কারণ বাংলাকে দখল করতে হবে। আমি বলি নিশ্চিন্তে থাকুন, বাংলাকে দখল করা এত সহজ নয়। আর বাংলাকে দখল আজ কেন, কোনো দিনই তোমরা করতে পারবে না। পশ্চিমবঙ্গে এবার মিম জোট করে লড়াই করার ঘোষণা দিল বাবরি মসজিদ নির্মাণের কথা বলে আলোচনায় আসা হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টির একটি বিতর্কিত ভিডিও প্রকাশ্যে আসার পর সেই জোট থেকে সরে যায় দলটি। পরে তেলেঙ্গানার প্রভাবশালী এই দল 11টি আসনে প্রার্থী দেয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ভোরের সময় আরও থাকছে। প্ল্যান করে যদি বাংলাদেশ টিম খেলতে পারে তাহলে অবশ্যই তাদের হারানো সম্ভব। অনেক চ্যালেঞ্জ থাকবে এই টুর্নামেন্টটা। এই সিরিজটা আমরা ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হতে পারি। দেখা যায় যে পিছের অনেক কিছু ভুলে যাবে। দেশের ক্রিকেটের গোমচ পরিবেশ কাটবে নিউজিল্যান্ডের সিরিজের পারফরমেন্সে আসা সংশ্লিষ্টদের। স্লো উইকেটে কিউই বধের পরিকল্পনা, নাহিদ রানাকে নিয়ে উচ্চ আশা। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে মৌসুমের শুরুতেই মন্দাভাব পর্তুগালের পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়। নানা খাতে ব্যয় বাড়ায় স্বল্প খরচে ভ্রমণ সারছেন আশেপাশের বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরা। ফ্লাইট বাতিল সহ চলমান পরিস্থিতিতে বিদেশি পর্যটকরা আসতে না পারায় লোকসানের আশঙ্কা করছেন সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। শীত কমতে শুরু করায় এপ্রিলের শুরু থেকেই পর্তুগালে বাড়ছে পর্যটকদের আনাগোনা। রাজধানী লিসবনের পাশাপাশি পোর্তো, ফারো সহ বিভিন্ন শহর মুখর তাদের পদচারণায়। তবে প্রতিবেশী দেশ স্পেন, ফ্রান্স বা জার্মানির মতো ইউরোপের বিভিন্ন দেশের পর্যটক বেশি আসলেও চলমান সংঘাতের জেরে মধ্যপ্রাচ্য বা সেসব দেশ ব্যবহার করে পর্তুগালে আসা ভ্রমণকারীদের সংখ্যা একেবারেই কম। এমন পরিস্থিতিতে মন্দাভাব কাটছে না পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়।
অন্যদিকে চলমান যুদ্ধের প্রভাবে ইউরোপের সব দেশেই জ্বালানি তেল সহ বিভিন্ন জিনিসপত্রের দামের ক্রমাগত ঊর্ধ্বগতিতে স্বল্প খরচে ভ্রমণ সারছেন পর্যটকরা। তাই খুব বেশি ক্রেতা সমাগম নেই সুভিনির শপ, রেস্টুরেন্ট বা পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়। রাজধানী লিসবন সহ পর্তুগালের অধিকাংশ পর্যটন শহরে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সুভিনির ব্যবসার সঙ্গে জড়িত থাকায় আসছে মৌসুমকে ঘিরে লোকসানের আশঙ্কা তাদের। প্রচুর পর্যটক আসতেছে, যারা ইউরোপিয়ান তারা অনেকেই আসতেছে, বাট আগের মতো সেরকম কেনাকাটা তারা করছে না। এটা আমরা খুব সাফারার আসলে। গত বছরও আমরা খুব সাফার করেছি, বর্তমান সময়েও খুব ক্রিটিক্যাল মুহূর্ত আমরা পার করছি। আমরা জানি না ফিউচার কি হবে। মিডল ইস্ট থেকে ট্যুরিস্ট না আসার কারণে এই পর্তুগালে আমাদের ব্যবসার উপরে সব ব্যবসার উপরে, রেস্টুরেন্ট বলেন, আপনার এই ট্যুরিস্ট সব এই টাইপের যত ব্যবসা আছে সব ব্যবসার ভিতরেই বর্তমানে ভালো ধস। ব্যাংক অব পর্তুগালের দেয়া তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে পর্যটন খাত থেকে আসা রাজস্ব বেড়েছিল 3%। মধ্যপ্রাচ্যে সংঘাতের পরপরই এতে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া বেড়েছে হোটেল বুকিং বাতিলের সংখ্যাও। চলমান বৈশ্বিক পরিস্থিতির সরাসরি প্রভাব পড়ছে পর্তুগালের পর্যটন খাতে। এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ছোট বড় প্রায় সব ধরনের ব্যবসায়ীরাই মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই এই পরিস্থিতি অব্যাহত থাকলে আসছে পর্যটন মৌসুমে তারা মারাত্মক লোকসানের মুখে পড়বেন বলে মনে করছে সংশ্লিষ্টরা। তাই এই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং স্থিতিশীলতা ফিরবে পর্তুগালের পর্যটন খাতে, এমনটাই আশা তাদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। ইউরোপে কড়াকড়ি অভিবাসন নীতির মাঝেই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিল স্পেন। প্রায় 5 লাখ নথিভুক্ত অবৈধ অভিবাসীকে দিচ্ছে বৈধতা। অর্থনীতি, জনসংখ্যা আর বাস্তবতার যুক্তি তুলে ধরে এই উদ্যোগকে ন্যায়ের পদক্ষেপ বলছে সরকার। তবে বিরোধীরা আপত্তি করে বলছেন এতে বাড়তে পারে অনিয়মিত অভিবাসনের প্রবণতা। চলমান তর্ক বিতর্কের মধ্যে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। ইউরোপ কিংবা আমেরিকা, বিশ্বজুড়ে অভিবাসন প্রত্যাশীদের নিজ দেশে ফেরত পাঠাতে মরিয়া হয়ে উঠেছে পশ্চিমা দেশগুলো। যেখানে যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালির মতো দেশগুলো তাদের অভিবাসন নীতি আরও কড়াকড়ি করে চলেছে, সেখানে একদমই উল্টো পথে হাঁটছে স্পেন। দীর্ঘদিনের অবৈধ অভিবাসীদের নিয়ে একটি পরিকল্পনার অনুমোদন দিল পেদ্রো সরকার। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের অনুমোদনে প্রায় 5 লাখ অনথিভুক্ত অভিবাসীকে বৈধ মর্যাদা দেওয়ার পরিকল্পনা সামনে এসেছে। এই উদ্যোগের মাধ্যমে তাদেরকে আনুষ্ঠানিকভাবে শ্রমবাজারে অন্তর্ভুক্ত করা হবে। 1 বছরের জন্য নবায়নযোগ্য বসবাসের অনুমতি দেওয়া হবে। পরবর্তীতে তা স্থায়ী ব্যবস্থায় রূপ নিতে পারে। এই সুবিধা পেতে হলে আবেদনকারীদের অন্তত 5 মাস স্পেনে বসবাসের প্রমাণ এবং পরিচ্ছন্ন অপরাধমুক্ত রেকর্ড দেখাতে হবে। এপ্রিলের 16 তারিখ থেকে জুনের শেষ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। অনুমোদন পেলে তারা কাজের সুযোগ, সামাজিক নিরাপত্তা নম্বর এবং সরকারি স্বাস্থ্যসেবার আওতায় আসবেন। সরকার বলছে এই অভিবাসীরাই স্পেনের অর্থনীতি ও জনসেবার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন। জনসংখ্যার বার্ধক্য মোকাবিলা এবং শ্রমঘাটতি পূরণে তাদের বৈধতা দেয়া জরুরি। অতীতে নিজের নাগরিকদের বিদেশে কাজের জন্য পাড়ি জমানোর ইতিহাসও এই সিদ্ধান্তের নৈতিক ভিত্তি হিসেবে তুলে ধরেছেন সানচেজ। তবে দেশটির বিরোধী দল পিপলস পার্টি এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে বলছে, সরকারের এমন উদ্যোগ অবৈধ অভিবাসনকে উৎসাহিত করবে এবং নতুন করে আরও মানুষের আগমন বাড়াতে পারে। যদিও ক্যাথলিক চার্চ সহ কিছু মহল এই উদ্যোগকে সমর্থন জানিয়েছে। ইউরোপ জুড়ে কড়াকড়ি প্রবণতার বিপরীতে স্পেনের এই পদক্ষেপ নতুন বিতর্ক তৈরি করেছে। নাদিম মারজান, সময় সংবাদ। জার্মানির বোন শহরের পুরনো রাস্তা এখন বসন্তের আবহ। চেরি ব্লসমের মোহনীয় চাদরের নিচে নৃত্য আর ছন্দে মেতেছেন কয়েকশো সালসা ও বাচাতা নৃত্যশিল্পী। প্রতি বছর এই সময় চেরি ফুলের গোলাপি আভা আর ল্যাটিন সুরের মূর্ছনা শহরটিকে রূপ দেয় এক অনন্য উৎসবে। বসন্তের আগমনে জার্মানির বোন শহরের ওল্ড টাউন যেন রূপ নেয় রূপকথার রাজ্যে। রাস্তার দুপাশে সারিবদ্ধ চেরি গাছে থোকায় থোকায় গোলাপি ফুলের আভা। নয়নাভিরাম দৃশ্যের মধ্যেই সুরের ছন্দে মেতেছেন সালসা আর বাচাতে প্রেমীরা। স্থানীয় ও পর্যটকদের উপস্থিতিতে মুখর বোন শহর। উৎসবে অংশ নেওয়া নৃত্যশিল্পীরা জানান, বছরের এই বিশেষ সময়ের জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করেন। প্রতি বছর বোন, কোলন সহ নর্থ রাইন ওয়েস্টফালিয়া অঞ্চল থেকে কয়েকশো নৃত্যশিল্পী জড়ো হন এখানে। এবারের বিশেষত্ব হলো চেরি ফুল। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন এবং একসঙ্গে নাচ উপভোগ করেন। আয়োজকরা জানান, সালসা এবং বাচাতা এই দুই ধরনের নাচের জন্যই আলাদা সুরের আয়োজন থাকে এখানে। বাচাতা প্রেমীদের জন্য যেমন থাকে ডমিনিকান মিউজিক, তেমনি
তেমনি সালসা নৃত্যশিল্পীরা মেতে ওঠেন ল্যাটিন সঙ্গীতে। এটি বছরে একবারই আয়োজিত হয় এবং সব নৃত্যশিল্পীরা এর জন্য অধীর অপেক্ষায় থাকেন। কোলন, বন এবং নর্থ রাইন ওয়েস্টফালিয়াতে আমাদের একটি প্রাণবন্ত নাচের কমিউনিটি রয়েছে। বাচাতা ও সালসা প্রেমীরা তাদের প্রিয় মিউজিকের তালে এখানে প্রাণ খুলে নাচেন। প্রকৃতি আর শিল্পের এমন অনবদ্য উপস্থাপন জার্মানির বোন শহরকে গোটা ইউরোপের বসন্ত উৎসবের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। অর্চিতা শেহসিন, সময় সংবাদ। এবার খেলার খবর। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে স্লো উইকেটে ভরসা রাখতে পারে বাংলাদেশ, জানিয়েছেন বিসিবি নির্বাচক হাসিবুল হোসেন শান্ত। পাকিস্তান সুপার লিগে নাহিদ রানার বোলিংয়ে মুগ্ধ সাবেক এই পেসার। তার বিশ্বাস, ফিটনেস ধরে রাখতে পারলে একসময় বিশ্বের শীর্ষ বোলারদের একজন হতে পারবেন রানা। তিনি আরও জানান, ভবিষ্যতের কথা মাথায় রেখে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে বাড়তি নজর রাখবে নির্বাচন প্যানেল। এদিকে মোহাম্মদ রফিকের আশা, কিউইদের বিপক্ষে পারফরমেন্স দিয়ে বাংলাদেশের ক্রিকেট মাঠের বাইরের অস্থিরতা দূর হবে। ক্রিকেট বোর্ডে কত খেল, ভেঙে গেছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। দীর্ঘদিন ধরে পদবি চেয়ারের লড়াইয়ে উত্তপ্ত ক্রিকেটে এবার সত্যিকার মাঠের খেলার পালা। এসে গেছে নিউজিল্যান্ড দল। 3টি করে ওয়ানডে ও টি20-র জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। ক্রিকেটারদের পারফরমেন্সের দিকে তাকিয়ে নীতি নির্ধারকরাও। কম্পিটিটিভ ক্রিকেট হবে, ফাইট হবে। সো যেদিন ভালো খেলবে তার জেতার চান্সেস বেশি থাকবে। সো প্ল্যান করে যদি বাংলাদেশ টিম খেলতে পারে তাহলে অবশ্যই তাদের হারানো সম্ভব। অনেক চ্যালেঞ্জ থাকবে এই টুর্নামেন্টটা, বিকজ এত ঝামেলার পরে যদি একটা বাংলাদেশে একটা সিরিজ খেলবে, তা আলহামদুলিল্লাহ মনে করি যদি এই সিরিজটা আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হতে পারি, দেখা যায় যে পিছের অনেক কিছু ভুলে যাবে। তাহলে দেখা যায় এই সিরিজটা দেখা যায় প্লেয়ারদের অনেক কনফিডেন্স দেবে, যারা অফিসিয়াল নতুন আসতেছে তাদেরও অনেক কনফিডেন্স আসবে। নিউজিল্যান্ডের প্রথম সারির অনেক ক্রিকেটারই নেই এই সফরে। অনেকেই ডাকছেন বি টিম। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথে এগিয়ে যেতে আসন্ন সিরিজে পূর্ণ পয়েন্টই প্রত্যাশা থাকবে মেহেদী হাসান মিরাজের দলের কাছে। পাকিস্তান সিরিজে পেস সহায়ক উইকেটে খেলা হলেও কিউই বধে পরিকল্পনায় আবারও সেই স্লো উইকেট। সিরিজ মাঠে গড়ানোর আগে নির্বাচকদের বাড়তি আত্মবিশ্বাস পিএসএল কাঁপানো নাহিদ রানাকে ঘিরে। নাহিদ রানাকে তার বোলিংয়ের সাথে তার শরীরের দিকটাও খেয়াল রাখতে হবে। যদি সে সেটা মেনটেন করে চলতে পারে, আমি মনে করি তার ফিউচার অনেক অনেক দূর যাবে এবং ওয়ার্ল্ডে সে 1-2 নম্বর বলারের মধ্যে চলে আসবে। চিফ সিলেক্টর, তারপরে ক্যাপ্টেন এবং হেড কোচ মিলে বসেছেন, তারা কী ধরনের উইকেট চান। আমার জানার মধ্যে একটু স্লো উইকেট হতে পারে, বাট চাচ্ছেন যে যাতে রান হওয়ার সাথে। নিউজিল্যান্ড সিরিজের পরপরই ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা চলছে, যেখানে নজর কাটতে চাইবেন অনেকে। 2027 ওডিআই বিশ্বকাপ সামনে রেখে এই ডিপিএলকে গুরুত্বের সঙ্গে দেখবে সিলেকশন প্যানেলও। ওয়ার্ল্ড কাপের পরেও তো বাংলাদেশ টিম আরও দূর যাবে, তো সেক্ষেত্রে আমাদের তো প্লেয়ার দরকার হবে তখন। সো আমার মনে হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লিগ হবে আমাদের জন্য, ফিউচার টিমের জন্য। কারণ আমাদের সামনে এইচপি আছে, এইচপি দলের জন্য আমাদের কিছু প্লেয়ার লাগবে। আন্ডার-23 অনেক প্লেয়ার আছে যারা ভালো খেলেন কিন্তু সুযোগ পাচ্ছেন না, তাদের জন্য একটা ভালো অপরচুনিটি থাকবে এই লিগে। তো আমি মনে করি এই লিগটা আমাদেরকে অনেক কাজে দেবে প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে। বিশ্বকাপের দলে খুব বেশি পরিবর্তন যে আসবে না সেটাও ইঙ্গিত দেন নির্বাচক। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বিসিবির বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পাওয়ার প্রায় 1 সপ্তাহ পার হলো, এখনো কাজ শুরু করেনি মোহাম্মদ রফিক। বিসিবি থেকে যোগাযোগ করা হয়েছে এই কিংবদন্তি স্পিনারের সঙ্গে। বোর্ডের সঙ্গে আসছে সপ্তাহে মিটিংয়ে বসার কথা রয়েছে। দ্রুতই কাজ শুরু করবেন বলে আশা রফিকের। এদিকে সাবেক সতীর্থ তামিম ইকবাল বিসিবির অ্যাডহক কমিটির প্রধান হিসেবে ভালো করবেন বলে প্রত্যাশা করছেন তিনি। আমিনুল ইসলাম বুলবুলের শেষ বোর্ড মিটিংয়ে মোহাম্মদ রফিককে বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। তবে সেই মিটিংয়ের 2 দিন পরই ভেঙে দেয়া হয় বুলবুলের বোর্ড। এখন অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্বে আছেন তামিম ইকবাল। নিয়োগ পাওয়ার 1 সপ্তাহের বেশি পার হলেও এখনও কাজে যোগ দেননি দেশের ক্রিকেটের কিংবদন্তি স্পিনার। তবে রফিকের সঙ্গে যোগাযোগ করেছে বিসিবি। শিগগিরই তামিম ইকবালের বোর্ডের সঙ্গে বৈঠকে বসবেন সাবেক এই স্পিনার। তারা ইনশাল্লাহ অনেকদিন পর আমাকে অফার দিয়েছে, তো আমি এখন আছি ওভাবে। তো এখন দেখা যাচ্ছে যে যারা ছিল আগে চলে গেছে, এখন নতুন বোর্ড আসছে, তারা বসে একটা মিটিং করবে, তারপর আমাকে জানাবে যে কবে আমি জয়েন করবো। কথা হচ্ছে জাস্ট এখন তো বোর্ড প্রেসিডেন্ট বসে তো হতে পারে যে আজকে এই সপ্তাহ হলে নেক্সট উইকে বসবো ইনশাল্লাহ।
কোনো নির্দিষ্ট ভূমিকা নয়, আমিনুল ইসলাম বুলবুল 1 বছরের জন্য বিশেষজ্ঞ স্পিন কোচ হিসেবে নিয়োগ দিয়েছিলেন রফিককে। সাবেক এই স্পিনার ক্রিকেট বোর্ডে যে কোনো ভূমিকায় কাজ করতে প্রস্তুত। আমার নিজস্ব কোনো টিম থাকবে না, বিসিবি যেটা চিন্তা করবে যে ওখানে রফিকের দরকার আমি ওখানেই কাজ করব, তারপর তারা চিন্তা ভাবনা করে আগে দেখি একটা বছর তো অনেক সময়, 365 দিন আগে কাজ করি, তারপরে তারা চিন্তা ভাবনা করবে যে কোথায় সেট করবে। তামিম ইকবাল দায়িত্ব নেয়ার 1 সপ্তাহ পার হয়েছে। অনেকে এখনও সাবেক অধিনায়কের সমালোচনা করছেন, আবার তামিমের অনেক সিদ্ধান্তের প্রশংসাও হচ্ছে। একসঙ্গে 2007 বিশ্বকাপ খেলা সাবেক সতীর্থকে নিয়ে বেশ আশাবাদী মোহাম্মদ রফিক। চেয়ারটার কাজটা কি এটা জানতে হবে, ওই চেয়ারটার ধরনটা কি থাকবে এটা জানতে হবে। আমি মনে করি যে আপনার একটা স্পোর্টসম্যান আর একটা বোর্ড প্রেসিডেন্ট একটু ডিফেন্স থাকবে, বাট ওটা ডিফেন্স কাজটা যদি যারা জড়িত আছে তারা যদি সহজভাবে নেয় তার মনে খুব সহজ হয়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন ক্রিকেটের বাইবেল হিসেবে পরিচিত উইজডেন সম্পাদক লরেন্স বুথ। বিশ্ব ক্রিকেটের রাজনীতিকরণে বিসিসিআইয়ের তীব্র সমালোচনা করেছেন তিনি। সে সঙ্গে বৈশ্বিক ক্রিকেটে ভারতের একক ছত্র আধিপত্যের জন্য উদ্বেগও প্রকাশ করেছেন উইজডেন সম্পাদক। এদিকে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার উইজডেন লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড জিতেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। নারীদের বিভাগে সেরার পুরস্কার পেয়েছেন ভারতের ঐতিহাসিক ওয়ানডে বিশ্বকাপ উপহার দেয়া দীপ্তি শর্মা। ভারত পাকিস্তান দুই দেশের রাজনৈতিক বৈরী সম্পর্কের প্রভাবে গেল কয়েক বছর ধরে উত্তপ্ত বিশ্ব ক্রিকেট। ভারতের দাদাগিরিতে প্রতিটি আসরেই টিম ইন্ডিয়ার জন্য হয় এক নিয়ম, অন্য দলগুলোর ক্ষেত্রে আরেক। বিশ্বকাপ বা এশিয়া কাপ, বৈশ্বিক যে কোনো আসরেই ভারতীয় ক্রিকেট বোর্ডের একচ্ছত্র আধিপত্যে অন্য দলগুলোকে অসহায় আত্মসমর্পণ করতে হয়। ভারতের বিশাল বিজ্ঞাপন বাজারের কারণে আর্থিক ক্ষতির ভয়ে মুখ খুলতে চায় না কোনো দেশ। গত বছর এশিয়া কাপের আগে দুই দেশের রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণে আসর মাঠে গড়ানো নিয়েই ছিল চরম অনিশ্চয়তা। এমনকি ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব হাত মেলাননি পাকিস্তান অধিনায়কের সঙ্গে। ম্যাচ জয়ের পর সেটা উৎসর্গ করেন ভারতের সশস্ত্র বাহিনীকে। এমনকি বয়সভিত্তিক দলেও ছিল একই ঘটনা। এবছর টি-20 বিশ্বকাপের আগে তা ছাড়িয়ে যায় আগের সব বিতর্ককে। বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীকে হত্যার দায় হঠাৎ করে নিরাপত্তার অজুহাতে মুস্তাফিজকে বিদায় করে দেয় আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স। নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ করলেও বিসিসিআই তাদের স্বার্থে আঘাত হানায় বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে খেলার সুযোগ দেয় স্কটল্যান্ডকে। প্রতিনিয়ত ভারতের এমন আধিপত্যে উদ্বেগ প্রকাশ করেছেন উইজডেন সম্পাদক লরেন্স বুথ। 163তম সংস্করণে তিনি জানান, দিন দিন ভারতের ক্রিকেট বোর্ডের আধিপত্য বেড়েই চলছে। উইজডেন ভারতের ক্রিকেট বোর্ডকে বর্ণনা করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ক্রীড়াঙ্গনের সহায়ক সংস্থা হিসেবে। ক্রিকেটের বাইবেল হিসেবে পরিচিত উইজডেন সম্পাদকের বিস্ফোরক এই মন্তব্যে কতটা টনক নড়বে বিসিসিআই-এর সে প্রশ্ন রয়েই যাচ্ছে। এদিকে 2025 সালে বর্ষসেরা ক্রিকেটারের নাম প্রকাশ করেছে উইজডেন। গত বছর দুর্দান্ত পারফর্ম করে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। গত বছরটা স্বপ্নের মতো ছিল তার। পুরো পঞ্জিকা বর্ষে 11 টেস্টে 17.32 গড়ে নেন 55টি উইকেট। অ্যাশেজ সিরিজের প্রথম 2 টেস্টে 18 উইকেট নিয়ে সিরিজ জয়ে রাখেন বড় ভূমিকা। তাই তো উইজডেন লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড নির্বাচিত হয়েছেন স্টার্ক। ভারতের ঐতিহাসিক নারী বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল দীপ্তি শর্মার। টুর্নামেন্ট সেরার পুরস্কার ঝুলিতে পুড়েছিলেন তিনি। পুরো আসরে 215 রানের সঙ্গে নেন 22 উইকেট। তাই তো নারীদের লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড নির্বাচিত হয়েছেন দীপ্তি। পারভিন আক্তার, সময় সংবাদ। নিয়ম ভঙ্গের দায়ে আগামী 2 বছরের জন্য পিএসএল নিষিদ্ধ হয়েছেন জিম্বাবুয়ে পেসার ব্লেসিং মুজারাবানি। পাকিস্তানের সুপার লিগের আগামী 2 বছরে খেলতে পারবেন না 29 বছর বয়সে ক্রিকেটার। ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে চুক্তি করেও তা ভঙ্গ করে আইপিএলের দল কলকাতায় নাম লেখান মুজারাবানি। আর সেটাই কাল হয়েছে তার জন্য। অভিযোগ খতিয়ে দেখে তদন্ত শেষে তাকে নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিদেশি ক্রিকেটারদের এমন আচরণকে অপেশাদার ও বিশ্বাসের অমর্যাদা হিসেবে দেখছে বোর্ড। ভবিষ্যতে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পিসিবি। আইপিএল ও পিএসএল এর নিলামে পাত্তাই পাননি ব্লেসিং মুজারাবানি। তবে সামার জোসেফের পরিবর্তে কপাল খুলেছিল 29 বছর বয়সী জিম্বাবুয়ান পেসারের। তাকে সরাসরি দলে নেয় পিএসএল এর ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেড। পারিশ্রমিক ও অন্যান্য শর্তে লিখিত সম্মতি দেওয়ার পর লিগ শুরুর আগে হঠাৎ করেই নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন মুজারাবানি। মোস্তাফিজের শূন্যতা পূরণে তাকে দলে ফেরায় আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স।
আইপিএল ও পিএসএল এর নিলামে পাত্তাই পাননি ব্লেসিং মুজারাবানি। তবে শামার জোসেফের পরিবর্তে কপাল খুলেছিল 29 বছর বয়সী জিম্বাবুয়ান পেসারের। তাকে সরাসরি দলে নিয়েছিল পিএসএল এর ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেড। পারিশ্রমিক ও অন্যান্য শর্তে লিখিত সম্মতি দেওয়ার পর লিগ শুরুর আগে হঠাৎ করে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। মোস্তাফিজের শূন্যতা পূরণে মুজারাবানিকে দলে ভেড়ায় আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সুযোগ পেয়ে ইউটার্ন দেন মুজারাবানি। চুক্তি ভঙ্গ করায় 29 বছর বয়সী এই পেসারের ওপর বেজায় চড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কারণ এর আগে এ মৌসুমে একই কাজ করেছেন শ্রীলঙ্কান ক্রিকেটার দাসুন সানাকা ও অস্ট্রেলিয়ান স্পেন্সার জনসন। একের পর এক বিদেশি ক্রিকেটারের এমন অপেশাদার আচরণে নষ্ট হচ্ছে লিগের মান ও নির্ভরযোগ্যতা। তাই তো মুজারাবানির বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখে তদন্ত শেষে তাকে পিএসএল থেকে 2 বছরের নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিদেশি ক্রিকেটারদের এমন আচরণকে অপেশাদার ও বিশ্বাসের অমর্যাদা হিসেবে দেখছে পিসিবি। আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, পেশাদার ক্রিকেটে বিশ্বাস ও চুক্তি খুবই গুরুত্বপূর্ণ। মুজারাবানি সব জানার পরও ব্যক্তিগত স্বার্থে তা অগ্রাহ্য করেছেন। এমন আচরণ ফ্র্যাঞ্চাইজি ও স্টেক হোল্ডারদের আস্থা নষ্ট করে দেয়। এ কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। সে সঙ্গে ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে ক্রিকেটারদের। পারভিন আক্তার, সময় সংবাদ। বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ 1433 বরণ করে নিল ক্রীড়াঙ্গন। পল্টন মাঠে বৈশাখী ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ খেলা আয়োজন সহ বিভিন্ন প্রদর্শনী ম্যাচ আয়োজন করা হয় বৈশাখী উৎসবে। এ সময় আগামী 1 বৈশাখ থেকে সারা দেশে গ্রামীণ খেলা আয়োজনের কথা জানান যুব ক্রীড়া প্রতিমন্ত্রী। ঐতিহাসিক পল্টন ময়দানে ক্রীড়াঙ্গনের বাংলা নববর্ষ 1433 বরণ। ঢাকঢোল বাজিয়ে নতুন বছরকে স্বাগত জানালো ক্রীড়াঙ্গন। 20 বছর পর উৎসব মুখর পরিবেশে নববর্ষ উদযাপনেও ছিল বেশ ভিন্নতা। ক্রিকেট, ফুটবল, হকি ছাপিয়ে বৈশাখী ক্রীড়া উৎসবে প্রাধান্য পেয়েছে প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ খেলা। লাঠি খেলা, বলি, মোরগ লড়াই, বউচি, কানামাছির মতো খেলা ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এইসব খেলা উপভোগ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বাঙালির লোকজ ঐতিহ্য ও গ্রামীণ খেলাধুলাকে বিশ্ব দরবারে তুলে ধরার কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সেই সঙ্গে আগামী 1 বৈশাখ থেকে সারা দেশে সরকারি উদ্যোগে গ্রামীণ খেলা আয়োজনের প্রতিশ্রুতি দেন তিনি। আজকে হয়তো আমরা এখানে পল্টন ময়দানে এটি উদযাপন করছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আমাদের স্পোর্টস মিনিস্ট্রি থেকে এবং আমাদের চপল ভাই সহ যারা এই সুন্দর আয়োজনটি করেছেন তাদের সহযোগিতা নিয়ে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আগামী বৈশাখে ইনশাল্লাহ এই ধরনের গ্রামীণ খেলাধুলা উদযাপন করব ইনশাল্লাহ। গ্রামীণ যে খেলাধুলোগুলো রয়েছে সেগুলো নিয়েও আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের রয়েছে নিজস্ব কিছু লোকজ খেলা, তবে তথ্য প্রযুক্তি ও মোবাইল গেমসের প্রভাবে সেসব খেলাধুলা আজ অস্তিত্ব সংকটে। পৃষ্ঠপোষক না পাওয়ায় হারিয়ে গেছে অনেক খেলা। সেই সব খেলাধুলাকে পুনর্জীবিত করতেই বৈশাখী ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। আবহমান বাংলা হারিয়ে যাওয়া যে কয়টি খেলাধুলা আছে, ডিসিপ্লিন আছে, আমরা সবগুলোকে পুনর্জাগরিত করবো, আমরা পুনর্জন্ম দিব। আমরা প্রতিটা এবং আমরা একটা কমিটি করতেছি, প্রতিটা ডিস্ট্রিক্টে আমি এভাবে জাতীয় ক্রীড়া পরিষদের সহায়তা চাবো, তার একটা সার্কুলার দেবে। প্রতিটা জেলা তার নিজস্ব কিছু খেলা আছে। এদিকে ক্রীড়া উৎসবে খেলাধুলার পাশাপাশি ছিল বৈশাখ উদযাপন। পান্তা ইলিশের সঙ্গে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উপভোগ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাংলা বর্ষবরণ উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। উপজেলার বেনিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভিন্ন এক আবহের সৃষ্টি হয়। মনোমুগ্ধকর লাঠি খেলা দেখতে পেরে খুশি দর্শনার্থীরা। প্রতি বছর এমন আয়োজন করার দাবি তাদের। ঝিনাইদহ থেকে লোটাস রহমান সোহাগের রিপোর্টে বিস্তারিত। ঢাকঢোলার কাঁসার ঘণ্টার তালে তালে লাঠি হাতে লিপ্ত। লাঠির কসরত, চলে আক্রমণ পাল্টা আক্রমণ। লাঠি দিয়ে প্রতিপক্ষের আঘাত থেকে নিজেকে রক্ষা আর পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলে লড়াই।
জমজমাট এই আয়োজন হয়ে গেল ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বেনীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে। পহেলা বৈশাখ উপলক্ষে স্থানীয়দের পক্ষ থেকে আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই লাঠি খেলা, যা উপভোগ করতে জড়ো হন শত শত দর্শক। অনেকের জন্যই এই অভিজ্ঞতা প্রথম, আবার অনেকে বহু বছর পর দেখে ফিরে যান শৈশবে। লাঠি খেলা আমরা উপভোগ করছি, খুব ভালো লাগছে। খেলাধুলা নাই তো দেশ গ্রামে, হঠাৎ খেলাধুলা খুব ভালো লাগতেছে। খেলাধুলা লাঠি খেলা পুরন খেলা, তাই অনেক ভালো লাগে, তাই দেখতে আইছি। খুব ভালো লাগছে, খুব খুশি হয়েছে অন্তরের থেকে। এই খেলাটা খুব ভালো লাগছে। ছোটবেলায় খেলা দেখতাম, এই খেলা উঠে গিয়েছিল, আবার শুরু হয়েছে, তাই দেখতে আইছি, আনন্দ লাগতেছে। আয়োজকরা বলছেন, বৈশাখ বরণ উপলক্ষে গ্রামের মানুষকে একটু আনন্দ দিতে আর গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখতেই এই আয়োজন। নতুন বছরকে উপলক্ষ করে আমরা এখানে আয়োজন করেছি, যাতে সারা দেশের মানুষের এখানে এক জায়গায় হয়, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়, আনন্দ উপভোগ করে। সবাইকে যেন আমরা নিয়ে আমাদের এই লাঠি খেলার মাধ্যমে সবাই আনন্দ উপভোগ করতে পারি। মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঝিনাইদহের বিভিন্ন এলাকার 22টি লাঠিয়াল দলের অর্ধশত লাঠিয়াল এ খেলায় অংশ নেয়। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। মানিকগঞ্জ শিবালয়ের যমুনা নদীর তীরে অনুষ্ঠিত হয়েছে ঘুড়ি উৎসব। বাংলা বর্ষবরণের দিনে এমন আয়োজনে মুগ্ধ দর্শকরা। চমৎকার আয়োজনের মধ্য দিয়ে আনন্দ ভাগ করে নেন তারা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। যমুনার তীরে এমন আয়োজন প্রতি বছর করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যমুনার পাড়ে উড়ছে ঘুড়ি, কইরা, চিলা, পতেঙ্গা, মানুষ ঘুড়ি, ময়ূর প্রজাপতি, ফুল ঘুড়ি, ড্রাগন ঘুড়ি সহ বিভিন্ন ধরনের ঘুড়ি নিয়ে উৎসবে মেতে ওঠেন প্রতিযোগীরা। জেলা ও পার্শ্ববর্তী জেলা রাজবাড়ী ও পাবনা থেকে বিভিন্ন ধরনের ঘুড়ি নিয়ে আসেন তারা। 1433 সালের নববর্ষের এই দিনে শিশু, নারী সহ বিভিন্ন বয়সী হাজারো মানুষ ঘুড়ি প্রতিযোগিতা দেখতে ভিড় করেন নদীর পাড়ে। প্রতি বছর এমন আয়োজনের অনুরোধ জানিয়েছেন তারা। ঘুড়ি উড়াইতেছে, ছেলেকে নিয়ে আসছি, ভালো লাগতেছে। এখানে বিভিন্ন ধরনের ঘুড়ি দেখছি, এখানে সাপা গুড্ডি, তারপরে ডলফিন, তারপরে কোটা গুড্ডি, বিভিন্ন ধরনের গুড্ডি। আমার মনে হয় এখানে প্রায় 40 ধরনের ঘুরে আসছে। আমার অনেক ভালো লাগছে, আমার অনেক আনন্দ লাগছে। আমার গোটা বড় আমার 10 জন উড়াইবে, সেগুলো দেখবো। এই এটা হলো ড্রাগন ঘুড়ি, তো মেলায় আসতে পেরে খুব ভালো লাগতেছে। আমার অনেক আনন্দ লাগছে, আমি এখানে এসে ঘুড়ি দেখতে পাচ্ছি। মাঝখানে এটা বিলীন ছিল, এখন আবার আসছে। আমরা আন্তরিকভাবে খুবই উৎসাহিত। আমরা চাই প্রতি বছর এই ঘুড়ি উৎসবটা যেন কন্টিনিউয়াস ভাবে আয়োজিত হয়। প্রতি বছরে যাতে এরকম ঘুড়ি উৎসব হয়, আমরা সেটাই চাবো। ঘুড়ি উৎসবকে কেন্দ্র করে জড়ো হন কয়েক হাজার দর্শক। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক ছিল আইন শৃঙ্খলা বাহিনী। প্রতি বছর বাংলার নববর্ষ উপলক্ষে এ আয়োজনের আশ্বাস দিয়েছেন আয়োজকরা। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে এখানে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ঘুড়ি উৎসব করার মানে হচ্ছে যে এখানে লাখো লাখো মানুষের উপস্থিতিতে যেন একটা প্রাণের সঞ্চার হয়, এই উদ্দেশ্যে এটা করা। মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীর তীরে এই আয়োজনে অংশ নেন 2 শতাধিক প্রতিযোগী। 40 রকমের ঘুড়ি মুগ্ধ করে দর্শকদের। সময় সংবাদ, মানিকগঞ্জ। ইন্টার মায়ামির হেড কোচের পদ থেকে সরে দাঁড়ালেন হ্যাভিয়ার মাসচেরানো। 2025 সালের জানুয়ারিতে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাবে যোগ দিয়েছিলেন মাসচেরানো। তার অধীনেই গত মৌসুমে প্রথমবারের মতো লিগ শিরোপা জয় করে মেজর লিগ সকার ক্লাবটি। এমএসএল কাপের পাশাপাশি জিতেছেন ইস্টার্ন কনফারেন্স চ্যাম্পিয়নশিপ ও যুক্তরাষ্ট্রের প্রথম ক্লাব হিসেবে গত বছর ফিফা ক্লাব বিশ্বকাপের নকআউট রাউন্ডে ওঠে ইন্টার মায়ামি। লিওনেল মেসি, লুইস সুয়ারেস, রদ্রিগো ডি পল, সার্জি বুস্কেটস ও জর্জি আলবার মতো তারকারা থাকলেও দল ব্যবস্থাপনা কোনো সমস্যা হয়নি আর্জেন্টাইন সাবেক ফুটবলার। তবে হুট করে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিদায় বলে দিলেন তিনি। দ্য হেরেন্সের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন গিলার্মো হায়োস। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। কৃষক কাজে চাষের বৈশাখ রাঙালেন প্রধানমন্ত্রী। মিলবে সার, বীজ সহ 10 সুবিধা। টাঙ্গাইলে কর্মসূচির উদ্বোধন। বিরোধী দলের কাঁধে চেপে বসেছে বিতাড়িত স্বৈরাচারের ভূত। হাম উপসর্গ নিয়ে আরো 9 শিশুর মৃত্যু, শনাক্ত 1000-এর বেশি। হাসপাতালে শয্যা না পেয়ে অসুস্থ সন্তান নিয়ে দিশেহারা অনেক অভিভাবক। জুনের মধ্যে দেয়া হবে হেলথ কার্ড।
পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন এখন নিত্যদিনের চিত্র। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় মিলছে না কাঙ্ক্ষিত তেল। জ্বালানি সংকটে আয় অর্ধেকে নেমেছে রাইড শেয়ার চালকদের। থামছেই না মব সংস্কৃতি, গুজবে বাড়ছে সহিংসতা। সরকারের কঠোর অবস্থানেও নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি ঠেকাতে আইনের যথাযথ প্রয়োগ, সামাজিক সচেতনতার উপর জোর। এবং দুদিন পর আবারও ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র বৈঠক। অবরোধে একটি জাহাজও হরমুজ অতিক্রম করেনি দাবি ওয়াশিংটনের। লেবানন ইসরায়েলের ইতিবাচক সংলাপ অনুষ্ঠিত। এই ছিল ভোরের সময়ের এখনকার আয়োজনে। সকালের সময় সঙ্গে থাকবেন সহকর্মী অর্জিতা শেজি। ধন্যবাদ ধ্রুব। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।